আমি, তুমিও ভালো থেকো। ফারিয়া, ভাবি তোমাকে এমন দেখাচ্ছে কেন? চোখ ফুলে গেছে। মনে হয় কেঁদেছ। আমি ওর কথা শুনে ফাহাদের দিকে তাকালাম। ফাহাদ মুখটা শুকনো করে রইল, কেমন একটা অপরাধী ভাব নিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি, তেমন কিছুই না, আসলে রাস্তায় ধুলোবালি ঢুকেছিল তাই চোখ চুলকিয়ে এমন করে ফেলেছি। ফারিয়া, ওহ। ফাহাদ ব্যাগ থেকে একটা শপিং ব্যাগ বের আমার হাতে দিল। ফারিয়া গাড়িতে উঠে বসেছে ও গাড়ি স্টার্ট দিয়ে বলল, ফাহাদ, যাই বউ। আমি ফারিয়ার সামনে ওর এমন কথা শুনে ওর দিকে চোখ বড় করে তাকালাম। ফাহাদ, এভাবে তাকিয়েছ কেন? আমি, সাবধানে যাবেন। ফাহাদ, তুমি বাসায় যাও, আমি তাকিয়ে আছি, তারপর আমি যাব। আমি, মানে কি? এটা আমার এলাকা আর আপনি আমাকে এইসব বলছেন? ফাহাদ, কথা কম বল, যাও। আমি, আমি যেতে পারবো, আপনি যান। ফাহাদ, আমি যাব আর তুমি আমাকে তাকিয়ে দেখবে? কি ভেবেছ এইসব আমি বুঝি না? আমি মনে মনে এমন কিছুই ভাবছিলাম না, কিন্তু এমনটাই করতাম আমি জানি। ফাহাদ, হাঁ করে তাকিয়ে না থেকে যান। আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছি আর বারবার পিছন ফিরে তাকিয়ে দেখছি সে আছে নাকি। আমি তাকালেই চোখ সামনে ইশারা করে দেখাচ্ছে। কিছুটা গলির ভিতর ঢুকতেই আড়াল হয়ে গিয়েছি। আমি পা টিপে টিপে রাস্তায় উকি দিতেই দেখি সে মাত্রই গেল। আমি রুমে এসে ড্রয়ারে ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে ফোন নিয়ে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ ওইখানে থেকে রুমে এসে গোসল করে নামাজ পড়ে প্রাইভেটে চলে গেলাম। সন্ধ্যায় সায়েম বাসায় নিয়ে আসলো। আমি হাত মুখ ধুয়ে হালকা নাস্তা করে ভাইয়া এসেছেন উনার কাছে পড়তে বসলাম। উনি পড়িয়ে চলে গেলে আমি আবার এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে আর একটু পড়াশোনা করে শুয়ে পড়লাম। 12টা বাজে ফাহাদ ফোন দিল। দুপুরে বাসায় যাওয়ার পরে অবশ্য ফোন দিয়েছিল, কিন্তু আমি শাওয়ারে থাকায় ধরতে পারিনি, এরপর আমি ভুলে গেছিলাম। ফাহাদ, হ্যালো হ্যালো। আমি চমকে যে হা বলে দিলাম, কখন রিসিভ করে বসে আছি আমি খেয়ালেই করিনি। ফাহাদ, কি ভাবছিলে? আমি, কই কি ভাবছিলাম? ফাহাদ, এতক্ষণ হ্যালো হ্যালো করছি, সারা শব্দ নেই, হঠাৎ হ্যাঁ বলায় মনে হলো কিছু ভাবছিলে। আমি, না তেমন কিছু না। ফাহাদ, তাহলে কেমন কিছু? আমি, ধুর এত প্যাচান কেন? ফাহাদ, ঠিক আছে, এই চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা, তোমার কি আইএমও আছে? আমি, না। ফাহাদ, নামাও। আমি, কেন? ফাহাদ, দেখব তাই। আমি, নো নো, আমি ভিডিও কলে আসব না। ফাহাদ, আরে নামাও তো। আমি, একটা কথা বলি? ফাহাদ, নো অজুহাত। আমি, না অজুহাত না। ফাহাদ, বল। আমি, ইমোটা না আমার কেমন কেমন লাগে। ফাহাদ, কেমন? আমি, খুব বাজে লাগে। ফাহাদ, কেন? আমি, যাদের হাসবেন্ড বিদেশ থাকে তাদের জন্য ইমো, আমাদের জন্য না। ও আমার কথা শুনে হো হো করে হেসে দিল। আমি, হাসির কি হলো? ফাহাদ, আমি তো বিদেশি। আমি, কিভাবে? ফাহাদ, এই তোমার সামনে নেই, তোমাকে দেখতে ইচ্ছা করছে কিন্তু পারছি না। আমি, সব পটানোর ধান্ধা। ফাহাদ, পটেই তো গেছ। আমি, হইছে। ফাহাদ, স্বীকার করেছ? আমি, না। ফাহাদ, করিয়ে নিব। এখন তাড়াতাড়ি নামাও। আমি, উইদাউট ইমো। ফাহাদ, তাহলে হোয়াটসঅ্যাপ নামাও। আমি, ঠিক আছে। আমি প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ নামিয়ে অ্যাকাউন্ট খুলতেই ওর নামটা আসলো। সাথে সাথেই ওর মেসেজ, ফাহাদ, হে। আমি, হু। ও হোয়াটসঅ্যাপ ফোন দিতেই আমার হার্টবিট হওয়া শুরু হয়ে গেছে।
আমি পর পর 3 বার লাইন কেটে দিলাম। ফাহাদ, পিক আপ দ্য কল। আমি, ভিডিও কল না প্লিজ। ফাহাদ, কোনো কথা হবি না, যা বলছ তাড়াতাড়ি করো। আমি, প্লিজ। ফাহাদ, নো প্লিজ। আমি জানি আজ আমার রক্ষা নেই। তাড়াতাড়ি মুখ ধুয়ে হালকা ক্রিম দিয়ে দিলাম, ঠোঁটে ভেসলিন দিয়ে নিলাম, মাথায় ওড়না দিয়ে ফোনটা বেডের উপর রেখে হাঁটু ভাঁজ করে বসলাম। আমি এই প্রথম ভিডিও কলে কেমন জানি লাগছে। এর মধ্যেই তার ফোন। আমি রিসিভ করে মাথা নিচু করে আছি। এর মধ্যেই মনে হলো এই শেয়ার ফোনটা কেন সাথে রাখলাম না। এখন তো ওর সামনে উঠেও যেতে পারবো না। আমি ওর দিকে তাকিয়ে দেখি সে বেডের উপর উল্টো করে শুয়ে বুকের নিচে বালিশ দিয়ে বাম হাত গালে তাকিয়ে আছে। ওর এই তাকানো দেখেই তো মরে যাই। ফাহাদ, বউ। আমি ওর এই বউ ডাক শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। কত সুন্দর করে বউ বলে নিজে নিজেই লজ্জা পাচ্ছি। কতই বা বয়স, এই বয়সে বউ ডাক শুনতে হয়। ও আবার ডাক দিল ও বউ। এই ছেলের মুখে এত মধু কেন? জন্মের উপর আন্টি কি খাইয়েছিলেন? আর একবার জিজ্ঞেস করব। ফাহাদ, এই দিকে তাকা না একটু। আমার এইবার ওর কথা রাগ উঠে যায়। আমি কারোর তুই ডাক নিতে পারি না। আমি রাগে উনার দিকে আঙুল তুলে বললাম, দেখুন একদম তুই তুই করবেন না, আর একবার শুনলে একদম খুন করে দিব। ফাহাদ উঠে বসে ল্যাপটপটা উনার কোলে নিয়ে বলল, আমার লজ্জাবতী বউ এক মুহূর্তে দজ্জাল বউ হয়ে গেছে। দিস ইজ নট ফেয়ার বউ। আমি দজ্জালের থেকেও দজ্জাল। থাকতে থাকতে বুঝে যাবেন, ডোন্ট ওরি। বাল্যবিবাহ করার মজা হারে হারে বুঝাব। ফাহাদ, আমি তো মজা বুঝতেই চাই ম্যাম। আমি রাখলাম। ফাহাদ, একদম না, আজ অনেকক্ষণ কথা বলবো। আমি ঘুমাবো। ফাহাদ, মিথ্যা বলবা না। আমি সত্যি। ফাহাদ আবার। আমি হুমম। ফাহাদ, আমার সামনে আসলে সাজা লাগবে না। আমি কই সেজেছি? ফাহাদ, ওই যে গালের পাশে সাদা সাদা কি দেখা যাচ্ছে? আমি ক্যামেরার দিকে তাকিয়ে দেখি আসলেই তো, আমি হাত দিয়ে মুছে দিয়েছি। আমি মোটেও সাজিনি। ফাহাদ, আমি তোমাকে এমনি পছন্দ করেছি, কোনো রূপ গুণ দেখে না। পরের বার এইসব আর দিবে না, স্ক্রিন নষ্ট হয়ে যাবে। আমি এইগুলোর কোনো সাইড ইফেক্ট নেই। ফাহাদ, বলছি দিবে না, ব্যাস দিবে না। আমি হুমম। ফাহাদ, আমার কাজিন বাইরে থাকে, ওকে বলে বাইরে থেকে ভালো মানের প্রোডাক্ট আনিয়ে দিব, তাও দেশিগুলো দিবে না। আমি ওইসব মেকআপ টেকআপ কিছু করি না। আমি তো নামেই জানি না কোনোটার কি নাম, জাস্ট একটা ক্রিম আর পাউডার ইউজ করি, এইটুকু। ফাহাদ, তাহলে তো আরও ভালো, একদিক থেকে আমার খরচ কমে গেল। আমার বউ মাসে মাসে 20-30 হাজার টাকা চাইবে না মেকআপের জন্য। আমি আরও অনেক কিছুই চিনি না, ওইগুলো থেকেও বেঁচে যাবেন। ফাহাদ, বাহ, এই না আমার বউ। এইসব হাবি জাবি গল্প করেই 2:30টা বেজে গেছে, কারোর কোনো খবর নেই। ফাহাদ, তারপর? আমি তারপর কি? ফাহাদ, ঘুমের কথা ভুলে গেছ? আমি আসলেই ভুলে গেছিলাম। কথা বলে লজ্জাও অনেকটা ভেঙে গেছে। সবটাই ওর জন্য। ও চুপ করে থাকলে আমিও এইভাবে বোর হয়ে ঘুমিয়ে যেতাম। আমি এই তো এখনই বলতাম। ফাহাদ, ঠিক আছে, ঘুমিয়ে পড়, না হয় আমার সুন্দরী বউয়ের চোখের নিচে কালো স্পট পড়বে। আমি কত কি জানেন আপনি? ফাহাদ, তোমাকেও শিখিয়ে দিব, সময় হোক। আমি রাখছি। ফাহাদ, এইভাবে কথার মাঝখানে হুটহাট রাখছি কর কেন? আমি ঘুম পাইছে তো। ফাহাদ, আমি তো নিজে থেকেই বলবো, এতটা ক্যারোলেস আমাকে না ভাবলেও তো পারো। আমি উফফ বাবা, ঠিক আছে, কথা শেষ করেন। ফাহাদ, সকালে উঠে ফোন দিও।
আমি হুমম। ফাহাদ, ফ্রি থাকলেই কল দিবা। আমি হুমম। ফাহাদ, তোমার এই রাখি কথা শুনেই আমার মাথা খালি হয়ে যায়, বলার মতো কিছু পাই না। যাও ঘুমাও। আমি ঠিক আছে রাখছি। ফাহাদ, মেয়ে রাখার কথা শুনলেই মনে হয় আলাদিনের বদনা পাইছে। আমি উইটা বদনা না। ফাহাদ, হইছে ম্যাম আমি জানি, বললাম শুধু। আমি রাখি। ফাহাদ, শুন। আমি কি? ফাহাদ, আমি কিন্তু ওইগুলো মজা করেই বলছি, তুমি আবার ভেব নাকিবটা জামাই খরচ কমে যাবে শুনে খুশি হয়েছে। তোমার জামাইয়ের শ্বশুরের অনেক আছে। সারা জীবন বসে খেলেও শেষ হবে না। তোমার যা লাগবে চোখ বন্ধ করে বলে দিবা, দেখবা বলতে দেরি হয়েছে কিন্তু তোমার কাছে আসতে দেরি হবে না। আমি আমি কিছু মনে করিনি, আর আমার চাহিদা খুব সীমিত, আপনি যা দিবেন এতেই আমি খুশি। ফাহাদ, ঠিক আছে ঘুমাও তাহলে। আমি হুমম আসসালামু আলাইকুম। ফাহাদ, ওলাইকুম আসসালাম। আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি 10টা বাজে, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফোন নিয়ে ছাদে চলে গেলাম, আজ শুক্রবার বিকালে কোচিং ছাড়া সব অফ। আমি ফাহাদকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে মামুনি ফারিয়া আঙ্কেলের সাথে কথা বলে নিলাম। ছাদের গাছগুলোতে অনেক দিন পানি দেয়া হয় না। আমি পাইপ দিয়ে পানি দিতেই হঠাৎ নিচে চোখ গেল। একটা ছেলে কালো জ্যাকেট পরা দাঁড়িয়ে আছে। আমি ভাবছি আগে তো একে দেখিনি। আমাদের বাসা 2 তলা, তাই কিছুটা বোঝা যাচ্ছে ছেলেটাকে কেমন সন্দেহ লাগছে, নিচে থেকে দেখলে কিছুটা আন্দাজ করতে পারতাম। কিন্তু আমার রুমের জানালায় কেন উকি দিচ্ছে? খাদিজার সাথে কোনো চক্কর চলছে নিশ্চয়ই, মার ফোন নিয়ে এইসব করে দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি আমার রুমে এসে দেখি ও আমার ড্রয়ারে কি জানি খুঁজছে, আমি দৌড়ে যেয়ে ওর হাত ধরে টেনে সরিয়ে আনি। আমি ওই সাবধান, আমার জিনিসে হাত দিবি না, জবাই করে ফেলব। খাদিজা, উফফ তুমি এমন পাগলা টাইপ কেন? আমি কি চুরি করতে আসছি নাকি? তোমার জামাগুলো গুছিয়ে রাখছি। আমি ঠিক আছে কাজ কর। আমি বেডের উপর পা নাচিয়ে নাচিয়ে খাদিজার ভাবগুলো দেখছি আসলেই কিছু আছে কি না, কিন্তু খাদিজা এমন করছে যেন বাইরের কিছু সে জানেই না। ও আমার ড্রয়ার গুছিয়ে চলে গেল। আমি ভাবছি ভুল করে হয়তো বা এখানে চলে আসছে, আবার মনে হচ্ছে ভুল কিভাবে? এটা ঢাকা শহরের গলি না যে সব রাস্তা একরকম। আমি উকি দিতেই ছেলেটা চোখগুলো কেমন ছোট বড় করে চলে গেল, হেলমেট পরা তাই মুখ বোঝা যায়নি। আমি বিকালে কোচিং ক্লাসে চলে গেলাম। কোচিং শেষে সায়েমের সাথে হেঁটে হেঁটে আসছি। ও অবশ্য এখন আমার অনেক কেয়ার করে। আগে কখনো রাতে নিয়ে আসতো না। হয়তো আমি চলে যাব ভেবে কিছুদিন যত্ন করছে। আমি সায়েম শুন। সায়েম, বল। আমি তুমি এক-একবার এক-একটা বেয়াদব। সায়েম, এই জন্যই তোকে নিতে আসতে চাই না, বড় ছোট করিস শুধু, 1 বছরের বড় বলে কত কথা শুনাস, 5-এর 10 বছরের হলে এতদিনে পাগলা গারদে যেতে হতো। আমি সোনা ভাই আমার রাগ করিস কেন? আচ্ছা তোর যা ইচ্ছা বলিস। সায়েম, হইছে তেল দেয়া লাগবে না। আমি আচ্ছা শুন, ফাহাদের সাথে তোর সম্পর্ক কেমন রে? সায়েম, হুমম ভালোই। আমি তোকে আদর করে? সায়েম, হ্যাঁ করেই তো। আমি ভালো আছে? সায়েম, হে। আমি কেমন ভালো? সায়েম, অনেক ভালো। ওই দিন বাড়িতে ভাইয়ার একজোড়া শো আমাকে দিয়ে গেছে, প্রায় 9,000 টাকা হবে দাম। আমি শুধু বলছি শোগুলো কোনো ব্র্যান্ড থেকে নিয়েছ, ভাইয়া বলে তুমি নিয়ে যাও, আমি নতুন কিনে নেব। আমি তোকে বললেই তোর নিতে হবে? সায়েম, আমি অবশ্য না করেছি, তাও বেশি জোর করাই।
আমি, চোখে সর্ষে ফুল ফুল দেখছিস। সাইম, তোকে আর কিছু বলবো না। আমি, ভাই ভাই বল, আমি আর কিছু বলবো না, এই মুখে তালা। সাইম, নো নেভার, ভাইয়া না করে গিয়েছে। আমি, বল না। সাইম, নো নো। আমি, বেশি তেল দিলই এমন হয়, ভালোয় ভালোয় শোয়ের টাকাগুলো আমায় দিবি, না হয় তোর শো আগুনে পুড়িয়ে দিব। সাইম, টাকা তোকে দিব কেন? তোরে তো এটিএম কার্ডের কাছে বিয়ে দিছি, চাইবি আর নিবি। আমি সাইমের পায়ে একটা লাথি দিলাম, হাতে কতগুলো ঘুষি দিলাম। সাইম, ও হাত ঢলতে ঢলতে বললাম, মাইন্ড ইট। আমি, তোর রুমে আগুন দিব আমি, দেখিস বদমাইশ ছেলে। তোকে এইগুলা দেয় বলেই এত ভালো ভালো কথা বললি। সাইম আমার কথা পাত্তা না দিয়ে ওর মতো হেঁটে চলে গেল। এইভাবে আরও 4-5 দিন চলে গেল। বাসায় রান্না বান্না হচ্ছে, সবাই দৌড়াদৌড়ির উপর, আমি আমার রুমে ফোন গুতাই। বাড়িতে এত আয়োজন মানে নিশ্চয়ই কেউ আসবে, প্রায়ই আসে বাবার ফ্রেন্ড, মার স্কুলের টিচাররা। দুপুর বেলা গোসলের আগে বুবু একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি দিয়ে গেছে। আমি বুবুকে ডেকে বললাম, এইগুলা কেন? বুবু, পরবি তো। আমি, কিন্তু হঠাৎ কেন? বুবু, কথা কম বলে তুই জলদি শাওয়ার নিয়ে শাড়িটা পরে নে। আমি শাড়িটা খুলে দেখি অনেক অনেক সুন্দর একটা বেনারসি, হালকা হালকা স্টোন বসানো, কিন্তু অনেক ভারী, সাথে রেডিমেড ব্লাউজ, পেটিকোট। আমি, বুবু এই শাড়ি তো অনেক ভারী, আমি একা মনে হয় না পরতে পারবো। বুবু, ঠিক আছে তুই শাওয়ার নিতে আয়, আমি দেখছি। আমি ব্লাউজ পেটিকোট নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বুবু দরজা নক করে বলছে যেন চুল না ভিজাই। আমারও কি এত বড় চুল, সারাদিন ফ্যানের নিচে বসে থাকলেও শুকায় না, আর এখন ঠান্ডায় তো ফ্যান ও ছাড়া যাবে না, ভালোই হয়েছে। আমি শাওয়ার থেকে বের হয়ে দেখি বুবু, খাদিজা, আমার আরও বোনগুলো সব আমাদের বাসায়। আমাকে বের হতে দেখেই মনি, তানহা, মিম, মেঘলা সবাই আমাকে জড়িয়ে ধরেছে, আমিও তো ওদের দেখে মহা খুশি। আমি, কেমন আছিস বনুরা, কতদিন পর তোদের দেখলাম, অনেক কথা বাকি। মনি, বনু সব পরে হবে, তুই আগে রেডি হয়ে নে। তানহা শাড়ি নিয়ে আমাকে পরানোর জন্য আসছে, অন্যদিকে বুবু ভাত মাখিয়ে আমার তুলে দিচ্ছে, মিম মেহেদি পরাচ্ছে। কিন্তু এত কিছুর কি মানে? আজ কি আমার আকদ? কিন্তু কেউ তো আমাকে বলেনি। আর ফাহাদ ও তো চিটাগং, ও না থাকলে এইসব কি করে হবে? আমি, বুবু তোমার সাথে আমার একটু কথা ছিল। বুবু, সব পরে হবে, এই কাজগুলো আগে শেষ হোক তারপর। আমার মনের ভিতর শান্তি লাগছে না। কি হচ্ছে আমার সাথে? বউয়ের মতো সাজানো হচ্ছে কিন্তু জামাই নেই। আমি অনেক এমন দেখেছি, বাবা মা বিয়ে ঠিক করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। আসলে আকদ না অন্য কিছু তাও বুঝতেছি না। আমাকে শাড়ি পরানো, খাওয়ানো, হাতে মেহেদি দিয়া মেকআপ করা, সব শেষ। নিজেকে বউ বউ মনে হচ্ছে। আমি আমার রুমে এসে ফাহাদকে ফোন করলাম, 2 বার ফোন করার পরে ও ফোন রিসিভ করল। আমি, আমাকে কি আপনার মনে আছে? আপনি আসলে কি চান বলবেন? কি আপনার কোনো কমন সেন্স নেই? কই ছিলেন সারাদিন? এইদিকে কি হচ্ছে আপনি জানেন? ফাহাদ, প্লিজ লক্ষ্মীটি, আমি অনেক বিজি আছি, তোমাকে আমি সময় করে ফোন দিচ্ছি। ও ফোন কেটে দিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, আমার দম বন্ধ করে কান্না আসছে, কি করব কিছুই বুঝতেছি না। আমাকে বউ তো এমনি এমনি সাজানো হয়নি, কিন্তু ফাহাদ ও তো বলল ও ব্যস্ত, তাহলে নিশ্চয়ই অফিসের কাজে আছে, এছাড়া তো ও কখনো আমাকে ব্যস্ততা দেখায় না। আমার বুঝতে বাকি নেই আমার পরিবার আমার সাথে কি করছে। উফ, আমি আর ভাবতে পারছি না। এমন যদি হয় আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, আমি কি করব?
ফাহাদকে কি জবাব দিব? বাবা মা কি সত্যি আমার সাথে এমনটা করবে? আমি বুবুকে ফোন দিলাম। বুবু তুমি তাড়াতাড়ি আমার রুমে আসো। বুবু, আইসি এইদিকে অনেক মানুষ, এখন কথা বলার টাইম নাই। বুবুও মুখের উপর ফোন রেখে দিল। মাকে ফোন দিলাম, মাও ফোন তুলছে না। হ্যাঁ, সাইমকে একটা ফোন করি, ওকে সকাল থেকে বাসার আশেপাশে দেখিনি। ভাই আমার কই তুই? সাইম, আমি তো বাইরে আছি। লক্ষ্মী সোনা ভাই আমার, তাড়াতাড়ি বাসায় আয়, দেখ ওরা তোর বোনের সাথে কি করছে। সাইম, কি করছে? তোর বোনকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করছে। সাইম, তো বিয়ে কর। আমি বাড়ি থেকে পালিয়ে যাব, তাও এই বিয়ে করব না, পালাতে না পারলে বিষ খাব। আমি ফাহাদকে ছাড়া অন্য কেউকে বিয়ে করব না। তুই ভাই বাসায় আয়, না হয় কেউকে দিয়ে আমাকে এখান থেকে বের কর। সাইম, তোর কি মাথা খারাপ? চাচ্চু কি আমাকে আস্ত রাখবে? তোকে আমার সাথে নিয়ে যাব। সাইম, তুই কই যাবি? সব ব্যবস্থা করে নিব, আমার কাছে কিছু টাকা আছে, এইগুলো দিয়ে অন্তত ফাহাদের কাজ পর্যন্ত যেতে পারব। তারপর সব ঠিক হয়ে যাবে। তোকে তারপর আমার কাছেই রেখে দিন। সাইম, খুঁটা দিবি না তো? এই তওবা করলাম, কোনো দিন কিচ্ছু বলবো না। সাইম, 5,000 টাকা দিবি? 5,000 না, আমার কাছে যা আছে সব দিয়ে দিব, তাও এখান থেকে রক্ষা কর। সাইম, আসছি। তাড়াতাড়ি। রুমের দরজা লাগিয়ে পায়চারি করছি। একটা ব্যাগ তো লাগবে পালাতে হলে, তাড়াতাড়ি একটা ব্যাগ বের করে আমার যাবতীয় জিনিসগুলো নিয়ে নিলাম। জীবনে ভাবিনি বাড়ি থেকে পালাতে হবে, তাও এইভাবে। আমার কি দোষ ছিল? আমি তো বাবা মার পছন্দের ছেলেকেই বিয়ে করছিলাম। কিন্তু তারা আমাকে না জানিয়ে আবার অন্য কোথাও বিয়ে দেওয়ার প্ল্যান করেছে। তারা যখন আমার কথা ভাবিনি, আমিও ভাবব না? সবাই বেইমানি করছে আমার সাথে। আজ এমন বিপদে ফাহাদ আমার পাশে নেই। ও থাকলে নিশ্চয়ই আমাকে এত কিছু ভাবতে হতো না, ও সবটা ম্যানেজ করে নিত আমার বিশ্বাস। একটু পরেই দরজা নক হচ্ছে, নিশ্চয়ই সাইম এসেছে। আমি তাড়াতাড়ি দরজা খুলতেই দেখি আমার সব ভাই বোন বান্ধবীরা দল বল নিয়ে হাজির। এদের দেখেই মেজাজ খারাপ হয়ে গেছে। এখন কি করে ওদের সামনে থেকে ব্যাগ নিয়ে যাব? আমি আস্তে করে ব্যাগটা পা দিয়ে বেডের নিচে ঢুকিয়ে দিলাম। সবাই লাফিয়ে আমাকে এসে জড়িয়ে ধরেছে, আমার অসহ্য লাগছে। মনে হচ্ছে সবগুলোকে ঘাড় ধরে বের করে দেই। এই সব করতে করতে 7টা বেজে গেছে। শীতের সময় 7টা মানে রাত 9টার সমান। হঠাৎ বাড়িতে কিছু অচেনা ছেলে ঢুকল, সবাই জামাই এসেছে বলে বাইরে চলে গেল। আমার বুকের ভিতর চিন চিন করে উঠল, না জানি আজ আমার কপালে কি আছে, আমি আজ মরব না হয় পালাব। বিয়ের তেমন কোনো আয়োজন হয়নি, ছোট করে আমার কাছের আত্মীয়দের শুধু বলেছে। এছাড়া কেউকে দেখছি না। কিছুক্ষণ পর 4টা ছেলে এসে রুমে ঢুকল, ইচ্ছামতো আমার কিছু ছবি তুলল। আমি পাশ কাটিয়ে যেয়ে সাইমকে ফোন করলাম। সাইম, হ্যালো। কই তুই? বিয়ে হলে নিতে আসবি? সাইম, ছোট আপু, আর কোনো উপায় নেই, তুমি বিয়েটা করে নাও, আমি তোমাকে নিতে আসতে পারছি না। কি? তুই এটা আমার সাথে করতে পারলি? ভাই প্লিজ আমাকে এই বাসা থেকে বের করে দে, আর কিচ্ছু করা লাগবে না প্লিজ। সাইম, সরি আই ক্যান্ট। সাইম ফোন কেটে দিল। এর মধ্যেই বুবু এসে আমাকে ডেকে নিয়ে গেল। দাঁড়াও বুবু। বুবু, দেরি হয়ে গেছে অনেক, চলতো। কি করছো তোমরা আমার সাথে? যার যখন যা ইচ্ছা তাই করবে আমার সাথে? আমি কি তোমাদের খেলার পুতুল? বাবা কোথায়? আমার বাবার সাথে কথা আছে, তুমি এখনই বাবাকে আমার রুমে পাঠাও। বুবু, শেষ মুহূর্তে কি শুরু করলি?
আমি আমি পারবো না এই বিয়ে করতে। বুবু, কিন্তু কেন? কি সমস্যা? আমি কেন আবার জিজ্ঞেস করছো? তোমরা তো সবটাই জানো, তারপরেও ছি। বুবু, তোর সাথে আমি এই নিয়ে পরে কথা বলবো। তুই এখন বিয়েটা করে নে, বাড়ি ভরতি মানুষ তুই, এমন হলে কি হবে তা নিশ্চয়ই তোর জানা আছে। আমি বুবুর থেকে আমার হাত সরিয়ে নিলাম। তুমি যাও, সবাইকে বল আমি এই বিয়ে করতে পারবো না। বুবু, আয়েশি। হ্যাঁ। বুবু চলে গেল। আমি দরজা বন্ধ করে বসে আছি, কিচ্ছু ভালো লাগছে না। রুমের চারপাশে তাকিয়ে দেখছি কোনো উপায় আছে নাকি সিনেমার মতো পালিয়ে যাওয়ার, কিন্তু না, কোনো উপায় নেই। দেয়াল বন্ধি একটা রুম। বাইরে থেকে বাবার কথা শোনা যাচ্ছে, হয়তো দরজা খোলার কথা বলছে, কিন্তু না, আমি কিছুতেই দরজা খুলব না। আমার ফোন বাজছে। আমি ফোন তুলব না। দেখুক সবাই, কেমন লাগে কেউকে কারোর থেকে আলাদা করতে। এইবার বেশ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। ফোনের উপর ফোন আসছে। সবাই হয়তো ভাবছে আমি কিছু করে বসেছি। হ্যাঁ, ভাবুক। ছোট থেকে সব পেয়েছি, এর মধ্যে সবচেয়ে বড় পাওয়া ছিল আমার ফাহাদ, আমার প্রথম ভালোবাসা, যাকে নিয়ে আমি আমার সারা জীবনের স্বপ্ন দেখে আসছি কাল রাত পর্যন্ত। আজ এক মুহূর্তে কি করে অন্য কেউকে মেনে নিব? কিভাবে? আমি দরজার কাছে দাঁড়ালাম। মা, বুবু, চাচি কান্না করছে শোনা যাচ্ছে। বাবা, কাকা সাইমের কথা শোনা যাচ্ছে। সাইম, ছোট আপু, দেখ তোর ভাই তোকে নিতে আসছে, তুই দরজা খুল বোন। বাবা, মা, দরজা খুল। বুবু, আইসি, তুই যা চাস তাই হবে, করতে হবে না বিয়ে, আমরা কেউ তোকে জোর করব না। মা, লক্ষ্মী মা আমার, আমরা আর কেউ তোর অমতে কিছু করব না। সবার একটা পর পর কথা আমার মাথায় ঢুকছে, কিন্তু কাজ করছে না। আমি দরজাটা খুলে ফ্লোরে বসে পড়লাম। দরজা খোলার আওয়াজে সবাই ভিতরে ঢুকে আসলো। মা, বুবু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি ঠিক আছি কি না, হাত পা ঘর ঠিক আছে নাকি দেখছে। বাবা, এমন কেন করলি? আমরা তো তোর অমতে কিছু করিনি। মা, তোর কি ওর সাথে কোনো ঝামেলা হইছে? বুবু, আমাদের সবাইকে তো ভয় লাগিয়ে দিলই। সবার এত এক কথা আমার মাথায় কিছুই ঢুকছে না। সবাই আমার সামনে ফ্লোরে বসে আমাকে বোঝাচ্ছে। হঠাৎ একজোড়া পা, সাদা পাজামা পরা আমার দিকে এগিয়ে আসছে। আমি আস্তে আস্তে ওর দিকে তাকাচ্ছি। হালকা গোলাপি একটা পাঞ্জাবি পরা মুখের দিকে তাকাতেই দেখি আমার চিরচেনা মুখটা। অপরাধী চোখে আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছে। মা, আসলে বাবা, তুমি কিছু মনে করো না। বাবা, আব্বাজি, হঠাৎ সব হয়েছে, এত কিছু বুঝতে পারিনি। আমি তোমার সাথে পরে কথা বলছি। আমি ওদের কথা কিছুই বুঝতেছি না, হয়তো আমাকে না জানিয়ে বিয়ে দেওয়ার জন্য ওকে এইসব বলছে। আমি দৌড়ে ওকে গলা জড়িয়ে ধরে কেঁদে দিলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ফাহাদ ও হতভম্ব হয়ে গেছে আমি এইভাবে জড়িয়ে ধরায়, তাই হয়তো আমাকে জড়িয়ে ধরছে না। আমি ফাহাদের মুখে তাকিয়ে ওর গালে হাত বুলাতে বুলাতে বললাম, কই ছিলেন আপনি? আপনি কি জানেন ওরা আমার আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু আমি করিনি, পালাতে পারিনি, তাই দরজা বন্ধ করে ওদের বুঝেছি আমাকে আপনার থেকে আলাদা করা কখনো সম্ভব না। আপনি এসেছেন, এখন আমাকে এখান থেকে নিয়ে যান, আমি ওদের সাথে আর থাকব না। ওরা আবার আমার বিয়ে দেওয়ার চেষ্টা করবে। প্লিজ ফাহাদ, আমাকে নিয়ে যান আপনার সাথে। সবাই আমার এমন কথা শুনে অবাকের উপর অবাক হচ্ছে। মা, কি বলছিস তুই এইসব? আমি সব ঠিক বলছি, বল তোমরা আমার বিয়ে দিতে চাওনি? বল। মা, হ্যাঁ, কিন্তু সেটা তো আমি অন্য ছেলের সাথে। হ্যাঁ, আমি এটাই বলছি ফাহাদ, দেখছেন আপনি? তারপরেও আপনি আমাকে এখানে রাখবেন? বুবু, আয়েশি, তোর ভুল হচ্ছে। বুবু, প্লিজ তুমি অন্তত আমাকে ঠিক ভুল বুঝাতে এসো না। তোমাকে আমি এমন ভাবিনি, তুমিও সবার সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তোমরা সবাইকে আমার চিনা হয়ে গেছে।
ফাহাদ আমার হাত ধরে আমাকে ওর দিকে ঘুরিয়ে আমার 2 গালে 2 হাত দিয়ে। ফাহাদ, আয়েশা ওরা কেউ তোমাকে অন্য কারোর কাছে বিয়ে দিচ্ছিল না, আজ আমাদের আকদ ভুলে গেছ? নভেম্বরের লাস্টেই তো হওয়ার কথা ছিল। আজ তো 29 তারিখ শুক্রবার। আমি তোমাকে ইচ্ছা করে বলিনি কিছু, আমি ভাবিনি তুমি এটা ভুলে যাবে, আমি ভেবেছিলাম তুমিও আমার মতো করে জেনেও চুপ করে আছো সারপ্রাইজ দিবে বলে, কিন্তু দেখ কিভাবে কি হয়ে গেল। আমি তো এমন কখনো ভাবিনি। যখন আন্টি এসে ডেকে জিজ্ঞেস করছিল আমাদের মধ্যে ঝামেলা হয়েছে কিনা, তখন থেকেই মনের ভিতর একটা ভয় ঢুকে গেল। যখন বনু মেসেজ করে বলল তুমি আমাকে বিয়ে করবে না, তখন শুরু থেকে এখন পর্যন্ত সবকিছু মনে করে আসছি কি ভুল করেছিলাম, কিন্তু আমার মাথায় এইসব কাজ করছিল না। আমি ছুটে এসে দেখি সবাই দরজা ভাঙার চেষ্টা করছে, আমার বুকটা একসাথে খালি হয়ে গেছিল। আপনিও আমার সাথে এমন করলেন? ফাহাদ, আমার কথাটা শেষ করতে দাও। বুবু সবাইকে নিয়ে আমার রুম থেকে বের হয়ে গেল। ফাহাদ আমার কাছে আসছিল, আমি ওর থেকে সরে জানালার পাশে দাঁড়ালাম। আপনি আমাকে চিনেননি ফাহাদ, আমি চাই না এমন সারপ্রাইজ, আমি কোনো অপেক্ষা চাই না। এই কয়েক ঘন্টা আমার উপর কি পরিমাণ প্রেশার গেছে আপনি যদি বুঝতেন, আপনি এমন সারপ্রাইজ আমাকে দিতেন না। যখন ফোন করেছিলাম একটা বার তো বলতে পারতেন। ফাহাদ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ রেখে বলল, ফাহাদ, সরি বউ, আর এমন হবে না, এইবারের মতো ক্ষমা কর। আমি ওকে সরিয়ে চলে আসছিলাম, ও আমার হাত ধরে আটকে দিল। ও এবার আমার সামনে এসে আমার কাঁধে ধরে দাঁড়াল। ফাহাদ, সব রাগ জমিয়ে রাখো, রাতে সব ভাঙিয়ে দিব, এইবার বিয়েটা করে নাও। আমি করব না আপনাকে বিয়ে। ফাহাদ, একবার ভুল করে ফেলো না, আর করা লাগবে না। আমি ওর দিকে রাগী চোখে তাকালাম। ও বেডের পাশ থেকে টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে আমার চোখের পানি মুছে দিল। আমার হাত ধরে বসার ঘরে নিয়ে গেল। ওর সব ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিল। পরপর সবার নাম বলল, প্রফেশন বলল। যেই 4 জন ছবি তুলতে গেছিল তাদের নামগুলো মনে আছে, নিলয়, প্রান্ত, সায়েদ, আসিফ ভাইয়া। সায়েদ, কি হয়েছিল ভাবি আপনার? নিলয়, আমি শুনেছি ভাবি নাকি ভেবেছিল তার অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, এইরকম হলে শালা ফাহাদ এতক্ষণে হসপিটালের বেডে শুয়ে থাকত। ফাহাদ, এমনটা আমি হতে দিতাম নাকি, তুলে নিয়ে আসতাম আমার বউকে। সায়েদ, ভাবি আপনার হবু বরদিনে কতবার যে আপনার ছবি দেখে, আর ছবি দেখার পরই আপনার ছবিতে কিস করে ফোন আবার রেখে দেয়, আমাদের কেউকে কিন্তু আপনাকে দেখতে দেয়নি, আমরা কিন্তু আজকেই দেখলাম। প্রান্ত, হারামজাদা বলেছিল আমরা যেন ও না দেখার আগে না দেখি, তাও আমরা জোর করেই আমাদের ভাবিজিকে দেখে আসছি, সাথে ছবিও তুলে আনছি, ফাহাদকে কিন্তু দেখতে দেইনি, শালা বউ পাগলা। সবাই হাসতে শুরু করল। ফাহাদ উঠে ওদের উপর কিল ঘুষি দিচ্ছে। আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে, কি সব বলল উনারা, আর এত বড় বড় মানুষদের মুখে ভাবি ভাবি শুনেই লজ্জায় মাটিতে মিশে পড়তে ইচ্ছা করছে। আমাদের ফ্লোরে চাদর বিছিয়ে বসানো হলো। কাজী এসে কবুল বলতে বলল। ফাহাদ সাথে সাথেই বলে দিল, আমাকে বলতে বলল। আমার চোখ দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে বাবা মাকে ছেড়ে এখনই চলে যাচ্ছি। বাবা আমার হয়ে কবুল বলল। কাজী পেপারসে সাইন করিয়ে নিল। সবাই দোয়া পড়ছে। বিয়ে হওয়ার পরে মামুনি, আঙ্কেল ফারিয়া আমার সাথে কথা বলেছে, তারা আসতে পারেনি বলে অনেক দুঃখ প্রকাশ করেছে। আমার রুমটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হলো। ইস, ভাবতেই কেমন লাগছে আজ আপনাদের বাসর রাত। 1টা বেজে গেছে, আমি আমার রুমে বসে আছি। ফাহাদ অনেক তাল বাহানা করে শালিদের কাছ থেকে নগদ 15,000 টাকা দিয়ে রক্ষা পেল। ও ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আমি নামার চেষ্টা করতেই ও বলল, ফাহাদ, নামছো কেন? আমি, সালাম করা লাগে তো। ফাহাদ, ঠিক আছে আসো। আমি ওর পায়ে সালাম করে উঠে দাঁড়ালাম। ও আমার হাত ধরে ওর পকেট থেকে একটা সোনার আংটি বের করে আমাকে পরিয়ে দিল, হাতে চুমু দিয়ে জড়িয়ে ধরল।
কানে কানে বলছে। ফাহাদ, সুস্থ আছো? আমি, মানে? ফাহাদ, নামাজ করতে পারবে? আমি, হুমম। ফাহাদ, যাও অজু করে আসো। আমি ওয়াশরুমে পা বাড়াতেই ও আমাকে টেনে একটু সরিয়ে আনে। আমি, কি হয়েছে? ফাহাদ, আমাদের তো বিয়েটাই হয়নি। আমি, মানে কি? তখন তো সবার সামনেই বিয়ে হলো। ফাহাদ, বিয়ে তো তোমার সাথে হয়নি। আমি, কোমরে হাত ওর দিকে তাকিয়ে বললাম, তাহলে কার সাথে হয়েছে? ফাহাদ, তোমার বাবার সাথে। আমি, কি? ফাহাদ, আমার মুখ চেপে ধরে বলল, কি করছো? বাইরের সবাই কি ভাববে? বাসর রাতে কেউ এইভাবে চিৎকার করে নাকি? আমি, ওর হাত সরিয়ে, আপনার কি বিয়ের আনন্দে মাথাটা গেছে? ফাহাদ, আরে মেয়ে কবুল তো তুমি বল নাই, তোমার বাবা বলেছে, তার মানে কি দাঁড়ায়? আমি, ওর পায়ে একটা জোরে লাথি দিয়ে বললাম, ভালো হইছে শ্বশুরের বিয়ে করা, সংসার সামলান এখন। আমি অজু করে এসে পশ্চিম দিক ঘুরিয়ে 2টা জায়নামাজ বিছিয়ে দিলাম। ও এসে আমার পাশে দাঁড়ালো। আমি, অজু আছে? ফাহাদ, হুমম। আমি নামাজ শুরু করলাম, ও আমার একটু আগে, আমি একটু পিছনে দাঁড়িয়েছি। ও নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করে আমার হাতে দিল। আমি 2টা জায়নামাজ ঠিক জায়গায় রেখে ড্রয়ার থেকে আমার এক সেট ড্রেস বের করে নিলাম। বিয়ের শাড়ি পরে 12 ঘন্টা আছি, নিজেকে অনেক ভারী লাগছে। আমি উনার দিকে তাকাতেই দেখি চিন্তিত মুখে বিছানায় 2 পা ভাঁজ করা অন্যদিকে তাকিয়ে আছে। আমি, কি ব্যাপার, এখন থেকেই টেনশন শুরু করে দিয়েছেন? ফাহাদ, এটা কি ঠিক হলো বলতো? ও আমার কোমরে হাত প্যাঁচিয়ে ধরল। আমি, কি হয়েছে? ফাহাদ, এই আমার বিয়ে তোমার বাবার সাথে হয়ে গেল। আমি, ভালোই তো হইছে। ফাহাদ, আমার কোমর ধরে একদম ওর কাছে নিয়ে চলে গিয়েছে, বউ ওই বউ শুন না। আমি, কি? ফাহাদ, তুই বল তো 3 বার কবুল না হয় আমার শান্তি লাগবে না। আমি, পারব না। ফাহাদ, বল না। আমি, নো। ফাহাদ, এইবার কিন্তু অনেক কিছু করার অধিকার আছে, বউ হয়ে গেছিস। আমি, উফ ছাড়েন তো, আমি চেঞ্জ করব, এই শাড়ি যে কিনেছিল তাকে যদি পেতাম না। ফাহাদ, তোমার শাশুড়ি। আমি, কি? ফাহাদ, কিনেছিল। আমি, তাই তো বলি, এত সুন্দর পছন্দ কার? ফাহাদ, অমনি না। যদি বলতাম আমি কত কি মনে মনে ভেবে রেখেছিলে। আমি, ছাড়েন। ফাহাদ, আগে বল। আমি, না। ফাহাদ, বল। আমি, না। ফাহাদ, হ্যাঁ। আমি, না। ফাহাদ, হ্যাঁ। আমি, না। ফাহাদ, না। আমি, হ্যাঁ, বলেই জিভে কামড় দিলাম। ফাহাদ, বলে ফেলছো, এইবার ভালো করে বলো কবুল। আমি, না। ফাহাদ, কবুল। আমি, কবুল। ফাহাদ, কবুল। আমি, কবুল। ফাহাদ, কবুল। আমি, কবুল। ফাহাদ বিছানা থেকে নেমেই আমাকে কোলে তুলে নিল। ও এত জোরে একটা রাউন্ড দিল, আমি ভয়ে 2 চোখ বন্ধ করে ওর গলা জড়িয়ে ধরি। ও আমাকে বিছানায় বসিয়ে দেয়। চারদিকে খুঁজে লাগেজটা বের করে ওইখান থেকে একটা সাদা জর্জেট শাড়ি, ব্লাউজ, পেটিকোট আমার হাতে দিল। আমি, সাদা? ফাহাদ, হ্যাঁ। আমি, প্রথম দিনেই সাদা? ফাহাদ, কিচ্ছু হবে না, যাও পরে আসো। আমি, আপনি বাইরে যান। ফাহাদ, তোমার কি মাথা খারাপ? এখন কিভাবে বের হব? আমি উল্টো ঘুরে আছি, তুমি পরে নাও। আমি, তাকাবেন না তো? ফাহাদ, না। আমি, প্রমিজ? ফাহাদ, প্রমিজ। আমি ব্লাউজ, পেটিকোট পরে গায়ে ওড়না জড়িয়ে শাড়ির ভাঁজ খুলে কোমরের জায়গাটা কোমরে পেঁচিয়ে আঁচলটা কাঁধে দিয়ে ওড়না সরিয়ে দিলাম। ওইদিকে ফাহাদ শুরু থেকেই এক
2 গুনছে 100 হলেই কোনো প্রমিজ নেই ভেবে ঘুরে তাকাবে আমি ওকে 200 পর্যন্ত আটকিয়ে রেখেছি কোনো মতো ও এইবার ঘুরে আমার দিকে তাকালো। আমি তাড়াতাড়ি কাঁধের আঁচলটা দিয়ে পেট ঢেকে দেই, ও আমার কাছে আসছে। আমি, দেখেন এমনটা কিন্তু কথা ছিল না, নিয়ম ভেঙেছেন। ফাহাদ, নিয়ম ভাঙার জন্য কি শাস্তি দিবেন ম্যাম? আমি, অনেক শাস্তি দিব, আপনি প্লিজ সরে দাঁড়ান আর 50 পর্যন্ত গুনেন আমি শুধু কুচিগুলো দিব। ফাহাদ, অনেক টাইম দিয়েছি আর না সময় কাভার করতে পারো নাই ওইটা তোমার দোষ তাই শাস্তি তুমি পাবে। ও আমার দিকে ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে আসছে, আমার বুক কাঁপুনি দিয়ে উঠছে। আমি, ভাই প্লিজ দূরে থাকেন না, আমার হার্ট ফেল করব। এই কথা বলার সাথে সাথেই ও আমায় গপ করে জড়িয়ে ধরে, আস্তে করে হাতটা শাড়ির ভিতর আমার পেটের এক পাশে রেখে শক্ত করে কোমরে টান দিয়ে ওর একদম কাছে নিয়ে যায়, 1 ইঞ্চিও খালি জায়গা নেই। ওর মুখের নিঃশ্বাস আমার কপালে নাকে পড়ছে, আমার হাতে ধরা কুচিটা ছুটে গেল। ফাহাদ, আমি ভাই তাই না? আজ ভাই বলা বের করব। আমি, কাঁপা কাঁপা গলায় বললাম কি করবেন? ফাহাদ, অনেক কিছুই। আমি মায়া চোখে ওর দিকে তাকালাম। ফাহাদ, এইভাবে তাকিয়ে লাভ নেই আমাকে ফুটবল করার চেষ্টা। আমি, শাড়িটা। ফাহাদ, কি হয়েছে? আমি, পরা হয়নি। ও আমাকে ছেড়ে নিচে পড়ে থাকা শাড়ির কুচি অংশটা হাতে নিয়ে সবগুলো একসাথে লঙ্গির মতো বুলে আমার কোমরে গুজে দিতে যাবে তখনই আমি ওর হাত ধরে। আমি, কি করছেন? এটাকে শাড়ি পরানো বলে? মনে হয় লুঙ্গি পরালেন। ফাহাদ, তাহলে দেখ লুঙ্গি না পরেই কত এক্সপার্ট, লুঙ্গি পরতে পারলে আরও ভালো পরাতাম। সমস্যা নেই যখন আমার কাছে থাকবে তখন তোমার মতো শাড়ি পরানো শিখে যাব। আমি, আমার সাথে থাকবেন মানে? আপনি কি আমাকে নিয়ে যাবেন না? ফাহাদ, কুচিগুলো আমার পেটিকোটের ভিতরে গুজে দিয়ে বলল, না আমি তোমার সাথে থাকব না। তবে চিন্তা করো না আমি তোমাকে মাঝে মাঝে এসে 2-1 দিনের কথা বলে নিয়ে যাব ঢাকা, অবশ্যই তোমার এক্সামের পরে এর আগে না। আমি, ও। ফাহাদ, আমার গালে হাত দিয়ে কপালে চুমু দিয়ে কোলে করে বিছানায় বসালো। ও আমার কোলে একটা বালিশ দিয়ে বালিশের উপর মাথা রাখল। ফাহাদ, চুলগুলো টেনে দাও তো। আমি আমার 2 হাত দিয়ে ওর চুল টানছি। ফাহাদ, আরও জোরে মাথা ব্যথা করছে। আমি, মুভ আনি? ফাহাদ, না এইভাবেই টেনে দাও ঠিক হয়ে যাবে। আমি জোরে জোরে কিছুক্ষণ ওর চুল টেনে দিলাম, এইবার ও বালিশ সরিয়ে আমার উরুতে মাথা রেখে ওর মুখ আমার পেটের ভিতর গুজে দিল 2 হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল। ও ওর ঠোঁট দিয়ে আমার পেটের উপর থেকে কাপড় সরিয়ে ও আমার খালি পেটের মধ্যে চলে গেল। আমি কিছু বলতে পারছি না, হাত দিয়ে চুল ও টানতে পারছি না, নিঃশ্বাস ভারী আসছে। ও ওর ঠোঁট দিয়ে আমার পেট কামড়াচ্ছে, ওর খুঁচা খুঁচা দাড়িগুলো লাগতেই আমি ওকে সরিয়ে দেই। ও উঠে আমার সামনে বসেছে। ফাহাদ, কি হয়েছে? আমি, কিছু না। ফাহাদ, খারাপ লাগে? আমি, জানি না। ফাহাদ, বল। আমি, উহু। ফাহাদ, তাহলে? আমি, অন্যরকম একটা অনুভূতি। ফাহাদ আমাকে জড়িয়ে ধরল, আমি ওকে জড়িয়ে ধরলাম। ফাহাদ কানে কানে বলছে তোমার নামে বিচার আছে। আমি, কিসের? ও আমাকে ছেড়ে বলল অনেকগুলো আগে বলতো বাড়ি থেকে কি নিয়ে পালাতে। আমি বিছানা থেকে নেমে বিছানার নিচে থেকে ব্যাগটা ওর সামনে রাখলাম। ও চেইন খুলতে খুলতে বলল পালানোর ব্যাগ নাকি? ও ভিতর থেকে একটা জামা, লোশন, শ্যাম্পু, ভিতরে একটা ছোট পার্স ব্যাগ আমি কুশিকাটা দিয়ে বানিয়েছি। ওইটার চেইন খুলে একটা গলার চেইন, 4টা ছোট ছোট আংটি, 2 জোড়া কানের দুল আর 1 জোড়া রূপার নূপুর বের করে, ভিতর থেকে হাত দিয়ে টাকাগুলো বের করে সব 20 টাকা 50 টাকা মাঝে মাঝে 500, 1000 ও আছে,
টাকাগুলো দেখে যে কেউ বুঝবে এইগুলো টিফিনের টাকা। কম হলেও এখানে 6,000-7,000 টাকা হবে। ফাহাদ এইগুলা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি ওর তাকানো পাত্তা না দিয়ে কাপড়গুলো ড্রয়ারে রেখে দিলাম, বাকি জিনিসগুলো ড্রেসিং টেবিলের উপর। টাকা আর গয়নাগুলো ফাহাদের সামনে। ও টাকাগুলো ব্যাগে রাখল, সাথে বাকিগুলো শুধু আংটিগুলো ছাড়া। ফাহাদ, এত ছোট আংটি কার? আমি হওয়ার পর সবাই দেখে দিয়েছিল। গলার চেইনটা আব্বুর সাথে থাকতে 2 বোনকে 2টা দিয়েছিল, আর কানেরগুলো আম্মু আর আমার। নুপুরগুলো আপনারা দেখতে আসার 1 মাস আগে বানিয়েছিলাম। ফাহাদ সবগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে আমার হাতে দিল। আমি ওইগুলো জায়গা মতো রেখে ওর সামনে হাঁটু ঝুলিয়ে বসলাম। ও আমার কোমরে টান দিয়ে ওর কাছে নিয়ে গেল, জড়িয়ে ধরে বলছে, ফাহাদ, এত ভালোবাসো? আমি, হুমম। ও আমার কপালে চুমু দিয়ে বলল, সায়েমের কাছে নাকি টাকা চেয়েছিলে জুতার জন্য। আমি, শয়তান ছেলে এটাও বলে দিছে। ফাহাদ, আমি তো ভেবেছিলাম যাওয়ার সময় ওর টাকাটা পুষিয়ে যাব, এখন তো দেখি আমার বউ আমার থেকেও বড় লোক। সারাদিন অনেক কষ্ট করেছেন, ঘুমিয়ে পড়েন। ফাহাদ, সত্যি ঘুম পাচ্ছে, কিন্তু আজ কি ঘুমানো ঠিক? আমি, কোনো ভুল নেই, ঘুমান। ফাহাদ, ঠিক আছে, তাহলে আরো 2টা বাসরে পুষিয়ে নিব। আমি, আরো 2টা? ফাহাদ, তোমার বাড়িতে হয়েছে, আমার বাসায় কি হবে না? বাকি একটা বলা যাবে না। আমি, কেন? ফাহাদ, এমনি। আমি, বলেন না। ফাহাদ, নো নেভার বলাই যাবে না। আমি, প্লিজ। ফাহাদ, যখন আমার সাথে প্রথম তোমাকে ঢাকায় নিয়ে যাব। আমি, ইস। ফাহাদ, এইটা 2 অড বাসর, আমাদের বাড়িতে হবে 3 অড বাসর, বুঝলেন ম্যাডাম? আমি, হইছে, এইবার ঘুমান। আমি লাইট অফ করে ডিপ লাইট জ্বালিয়ে দিলাম। ও আমার মাথাটা ওর বুকে নিয়ে ঘুমিয়ে গেল। আমিও ওর বুকে মাথা রেখে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। সকাল 7টায় ঘুম ভাঙল। আমি লাগেজ থেকে একটা গোলাপি শাড়ি বের করে শাওয়ারে চলে গেলাম। শাওয়ার শেষে শাড়ি পরে আমি ওর পাশে বসলাম। কি মায়া মুখ করে ঘুমাচ্ছে। ওর মুখটা ভালো করে খেয়াল করলাম, না উজ্জ্বল শ্যামলা ও বলা যায় না, ছেলে ফর্সাই ছিল, রোদে পুড়ে হয়তোবা রংটা কালো হয়ে গেছে। আমি ওর গালে হাত বুলিয়ে নিজের অজান্তেই কখন ওর বাম গালে চুমু দিয়ে দিলাম, খেয়ালেই করিনি। ভাগ্যিস ও ঘুমে না হয় এই নিয়ে হইচই শুরু করে দিত। আমি চুল শুকাতে ছাদে চলে গেলাম। টাওয়ালটা তারের মধ্যে দিয়ে আমি রেলিং ধরে তার সেই প্রথম দিন দাঁড়ানোর মতো দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। হাতটা আর একটু ভাঁজ হলে, পাগুলো আর একটু লম্বা হলেই হয়ে যেত। বসে থাকতে থাকতে 8:30 বেজে গেল। আধা ঘন্টা ছাদে কাটিয়ে দিলাম। যাই দেখি উনি উঠছেন কি না। আমি কিচেনে যেয়ে দেখি মা চা চুলায় বসিয়ে রেখেছে। আমি একটা ট্রে নিয়ে কাপ প্লেট নিয়ে চা নিয়ে ওর রুমে গেলাম। বাহ, এ কি অবস্থা আমরা রুমের! আমার সব বোনগুলো বান্ধবীগুলো ওকে ঘিরে বসে আছে। ও বেডের সাথে হেলান দেয়া, বাকিরা ওর সামনে গোল হয়ে বসেছে। কত বড় সাহস! আমি কখনো আমার কোনো কিছুতে হাত দিতে দেই না কেউকে, আর ওরা আমার রুমে এসে আমার বেডে বসে আমার জামাইকে খুঁচাচ্ছে। কত বড় সাহস! আমি চায়ের কাপটা ওর হাতে দিলাম। ও মিষ্টি একটা হাসি দিয়ে থ্যাঙ্কু বলল, আবার ওদের সাথে আড্ডায় যোগ দিল। আমি জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। ও কি বুঝে না? থাক, বুঝা লাগবে না। শালিরা কতদিন তার দিন রঙিন রাখে দেখে নিব। 1 মাঘে শীত যায় না। আমি মায়ের কাছে চলে গেলাম। মার সাথে হাতে হাতে কাজ করছি। মা নাস্তা রেডি করে বলল, ফাহাদের সব বন্ধুদের ডেকে আনতে। আমি খাদিজাকে দিয়ে রনি ভাইদের বাড়ি পাঠালাম। ওরা সবাই খেতে বসেছে। সবাই নানা রকম প্রশংসা করছে, বলছে পরের বার আসলে আমার হাতের রান্না খাবে। আমি ও হেসে হেসে বললাম, আমার কোনো অসুবিধে নেই।
ওদের প্লেটে খাবার দিলাম। সবাই আয়েশ করেই খাচ্ছে। আমি ওদের খাবার দিয়ে ড্রয়িং রুমে যেয়ে টিভি দেখছি আর বলে করে কিছু চিপস পপকর্ন নিয়ে খাচ্ছি। মিলি 2 বার ডেকে গেল ফাহাদ নাকি আমায় ডাকছে, আমি যাইনি। থাক ওদের সাথে, আমাকে কি দরকার, যাব না আমি টিভি অফ করে ছাদে চলে গেলাম। রিলিং ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কাপড়গুলো উল্টিয়ে দিলাম। নিচে যাওয়ার জন্য পা বাড়াবো তখনই মনে হলো আমি কেন যাব? নিজের ঘরে নিজেকেই মেহমান মনে হচ্ছে। বাকিরা আমার ঘর ধকল করে বসে আছে। বেহায়া বান্ধবী বোনগুলার আমার একটুও লাজ লজ্জা নেই। কেউ কি এইভাবে অন্যের জামাইকে নিয়ে বসে থাকে নাকি? আর ওই যে উনি হয়তো ভুলেই গেছে উনার একটা বউ আছে। থাক, আমিও যাব না মনে করাতে। আমি পিছনের চুলগুলো সামনে এনে বেনুনি করছি, আনমনে এইসব ভাবছি। হঠাৎ কেউ ঘাড়ে কিস করতে আমি ভয় পেয়ে তড়িঘড়ি করে পিছনে তাকালাম। এসেছে এখন ঢং করতে। আমি উঠে চলে আসছিলাম, ও আমার 2 কাঁধে 2 হাত ধরে বসিয়ে দিয়েছে। ফাহাদ, বউ আমার রাগ করেছে? না, আমি রাগ করার কে? ফাহাদ, বুঝতেই পারছি। আমার অনেক কাজ আছে, যাচ্ছি। ফাহাদ, কোনো কাজ নেই, সব আমার থেকে পালানোর তাল বাহানা। আচ্ছা, আপনার কি মনে আছে আমার কথা? ফাহাদ, আছে বলেই তো বউয়ের টানে সুন্দরী শালীদের রেখে চলে আসছি। আসার কি দরকার ছিল? অর্ধেক দিনেই তো ওদের সাথে কাটিয়ে দিছেন, বাকিটা বাকি রাখলেন কেন? ফাহাদ, ম্যাডাম, মাত্র 10:30 বাজে, এত হিংসা করলে হয়? আপনি কি আমাকে হিংসুটে বলতে চাচ্ছেন? ফাহাদ, ছি তওবা, এইসব কি বলছো? আমার বউ তো উদার মনের মানুষ, কি সুন্দর নিজের স্বামীকে কতগুলো মেয়ের হাতে রেখে চলে আসলো। তোমার জায়গায় অন্য বউ হলে তো আমার ঘাড় থেকে মুন্ডু আলাদা করে দিত। আমি বেশ বুঝতে পারছি সে খুব মজা নিচ্ছে। ওই রকম বউ এই আপনার জন্য দরকার ছিল। আমি উঠে প্রায় ছাদের দরজার কাছে চলে আসছি, ও এক প্রকার দৌড়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। ছাড়েন, কেউ দেখে নিবে। ফাহাদ, কি দেখবে, জামাই তার বউকে আদর করছে? অসভ্যতা করছেন। ফাহাদ, আমার মতো ভুলা ভালা মানুষের উপর এত বড় অপবাদ না, এইসব সহ্য করা যায় না। আমি আজই চলে যাব। আর আসব না তোমার কাছে, দেখব একা একা কেমনে থাকো। থাকতে তো দাম দিল না। ও যাওয়ার কথা বলতেই আমার বুকটা ধুক করে উঠেছে, মনে হচ্ছে এখনই চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি চোখের কোণে পানি চলে আসছে। ও পিছন থেকে জড়িয়ে ধরেই আমার গালে চুমু দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে ওর দিকে ফিরালো। ফাহাদ, আয়েশা। আমি আমার মুখটা একটু ডান পাশে ঘুরিয়ে ডান হাতে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে ফেললাম। ফাহাদ, তুমি এমন করলে কিভাবে হবে বল? আপনি সত্যিই চলে যাবেন? ফাহাদ, আজ না হয় কাল তো যেতেই হবে। ও ফাহাদ, দেখ, তুমি এমন করলে কিন্তু আমি আর আসব না। হুমম। ফাহাদ, তোমার সামনে এক্সাম, শোনা, তাও আমি তোমাকে এক প্রকার জোর করেই বিয়ে করেছি। সবাই বলেছিল তোমার এক্সামের পর, কিন্তু আমার মনের সাথে লড়াই করে আমি পারিনি। এখন যদি তোমার এক্সাম খারাপ হয়, তার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারব না। তোমার এক্সামের পর এসে নিয়ে যেয়ে আমার কাছে অনেকদিন রাখব প্রমিজ। হুমম। ফাহাদ, কি হুমম? বললাম তো নিয়ে যাব। আমার এক্সাম এখনো অনেকদিন বাকি। ফাহাদ, তো আপনি আর আসবেন না? ফাহাদ, এইভাবে আপনি করলে কার জন্য আসব? বলেন না। ফাহাদ, তুমি বলো। আসবেন। ফাহাদ, গাধি, তুমি ডাকতে বলছি। পারব না। ফাহাদ, আমাকে ছেড়ে পেন্টের পকেটে 2 হাত ঢুকিয়ে সামনে হেঁটে হেঁটে বলছে,
তাহলে দেখি কি করা যায়। সামনে মাসে অনেক লম্বা সময় ছুটি, ভেবেছিলাম আসবো তোমায় দেখতে, এখন যেহেতু তুমি চাও না তাহলে একটা ট্যুর দিব কি বল? আমি, না। ফাহাদ, নাকি? আমায় দেখতে আসবেন। ফাহাদ, মনে হচ্ছে পর পুরুষকে বলছো, ভালো করে বললে ভেবে দেখতে পারি। আমায় দেখতে আসবা? ফাহাদ, কি বললা শুনি নাই। আমাকে দেখতে আসবে। ফাহাদ, আবার? আমাকে দেখতে আসবি? ফাহাদ, এই দজ্জালনি হয়ে গেছো এখনই। কি করব বারবার বুঝেও না বুঝার ভান করলে। ফাহাদ, আমার সামনে দাঁড়িয়ে বলল, আর যদি আপনি শুনি আর আসব না, তোমাকেও নিব না। যাব না আপনার সাথে। ফাহাদ, সত্যি? না। ফাহাদ, নিচে চলো। হুমম চলেন। ফাহাদ, আবার আপনি? ওর গাল টেনে বললাম চলো। ও হেসে দিল। ও আমার কোমরে হাত দিয়ে সিঁড়ি থেকে নামছে। ও শাওয়ারে চলে গেল। আমাকে বলল ওর ব্যাগ থেকে কালার প্যান্ট আর গ্রিন টি শার্ট বের করে রাখতে। আমি সারা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে কোনো গ্রিন টি শার্ট পেলাম না, একটা শার্ট আর 2টা ফুল স্লিপের ব্ল্যাক টি শার্ট, বাকি প্যান্ট ছাড়া কিছুই দেখলাম না। ও ভিতর থেকে বলছে ওর ড্রেসগুলো দিতে। আমি শুধু প্যান্টটা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় আসলো। আমি দৌড়ে বাবার রুম থেকে বাবার একটা লুঙ্গি এনে ওর হাতে ধরিয়ে দিলাম। ওকে লুঙ্গি পরে দেখার লোভ সামলাতে পারলাম না। সব সময় আমাকে বোকা বানানো, আজ তোমাকে বোকা বানাবো উকিলবাবু। শুরু হয়ে গেছে ভিতর থেকে চিৎকার। ফাহাদ, আয়েশা, আয়েশা, ওই আয়েশা, এটা কি দিয়েছ? আমি লুঙ্গি পরতে পারি না, তুমি প্লিজ প্যান্টটা দাও। একদিন পরলে কিচ্ছু হবে না, আমি কিছু মনে করব না। ফাহাদ, আমার ডায়লগ শিখে আমাকেই দাও, দাঁড়াও বের হই। আমিও তো এটাই চাই, তাড়াতাড়ি বের হও তো। ফাহাদ, বাবু সোনা মনা কলিজা টুকরা বউ আমার, দেখ আমি সত্যি কিন্তু লুঙ্গি সামলাতে পারি না, প্যান্টটা দাও না প্লিজ। কোনো দেয়া দেই নেই, নিজের কাজ নিজে কর। আমি পারবো না, লুঙ্গি সামলানো লাগবে না, রুমে এসে জাস্ট প্যান্টটা পরে নিবে ব্যাস। কোনো শব্দ পাচ্ছি না, হঠাৎ চুপ হয়ে গেল। আমি পা টিপে টিপে ওয়াশরুমের দরজার কাছে যেতেই টাস করে দরজা খোলার আওয়াজ পেতেই আমি দৌড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বুকে থু থু দিচ্ছি। পা টিপে টিপে বের হচ্ছে লুঙ্গিতে গিফটু দেয়া, তাও গিফটু ধরে ধরে হাঁটছে। উকিল বাবুকে কেমন গ্রামের ছেলে ছেলে লাগছে। আচ্ছা, লুঙ্গির নিচের অংশটা যদি আবার কোমরে এনে বাঁধে তাহলে লুঙ্গি হাঁটুর উপর উঠে যাবে, আর লুঙ্গির উপর যদি একটা কোট পরিয়ে দেই, উফফ কি লাগবে। আরেকবার এই কাজটা করা লাগবে। ও ধীর গতিতে আমার দিকে এগিয়ে আসছে। আমি ওর প্যান্ট হাতে নিয়ে বেডের পাশে চলে গেছি। ও আমাকে ধরার চেষ্টা করছে। আমি বেডের উপর, জানালায় পাশে, ড্রোয়ারের কাছে দৌড়াচ্ছি পিছনে। ও লুঙ্গি ধরে ধরে আমাকে ধরার চেষ্টা করছে। আমি আলমারির কাছে যেতেই ফাহাদ, আয়েশা একদম এখান থেকে সরবে না বলে দিলাম। আমি তাও এক পা বাড়িয়ে সরে দাঁড়ালাম। ফাহাদ, দেখ না করেছি কিন্তু। আমি জায়গায় দাঁড়িয়ে আছি, ও আমার পাশে এসে এক হাত আলমারির উপর রেখে অন্য হাত লুঙ্গি ধরে আছে। আমি হঠাৎ ওর বুকের দিকে চোখ পড়তেই দেখি ওর বুকের পশমগুলোতে বিন্দু বিন্দু পানি জমে আছে। আমি চোখ ঘুরিয়ে নিলাম, তাও চোখগুলো বার ওইদিকে টানছে। আমি অনেক কষ্টে নিজের চোখ সামলে রেখেছি। এমন লুচ্ছি কি করে হচ্ছি, ছি ছি। ফাহাদ, এমন করলে কেন? আমি ওর দিকে তাকালাম, দেখি চুল থেকে পানি পড়ছে। ভিজা চুলে ছেলেদের ও কম সুন্দর লাগে না। সব ছেলেরা ভিজা চুলে কাক হয় না, কিছু ছেলে বকও হয়। ভালো করেছি। ফাহাদ, প্যান্টটা দাও। দিব না। না। ফাহাদ, কিভাবে কায়দা করে নিতে হয় আমিও জানি। কিভাবে কায়দা করে তোমার থেকে বের হতে হবে আমিও জানি। আমিও উকিলের বউ আয়েশা আঞ্জুম, বলেই সামনে থাকা চুলগুলোকে ঢং করে ফু দিয়ে পিছনে নিয়ে গেলাম।
ও আমার এই ভাব দেখে কেমন দুষ্টুমি ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। ও এইবার দুইটা হাত আলমারিতে রেখে আমাকে ওর হাত বন্দী করে ফেলছে। ও আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি, দেখ কাছে আসলেই কিন্তু লুঙ্গি ধরে টান দিব। ফাহাদ, আচ্ছা। বাইরে থেকে খাদিজা ডাকছে। আমি ওকে সরিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতে খুলতে ওর মুখে প্যান্টটা ওর মুখে ঢিল দিলাম। ফাহাদ, আমার বুকে আগুন জ্বলুক বাকি সব ভালো থাকুক, যখনই সিরিয়াস মুডে থাকি তখন বউ জ্বালাবে, এখন বাইরে থেকে শালি না, এখানে আর বউ নিয়ে থাকা যাবে না। আমি ওর কথা পাত্তা না দিয়ে চলে গেলাম। ও বিকেল বেলা সবাইকে নিয়ে ঘুরতে বের হলো, কম হলেও 15-20 জন হবে, সব আমার বোন বান্ধবী। ফাহাদ সারাক্ষণ আমার হাত ধরেই ছিল, আমি অনেক ছাড়তে চাইলেও ও চায়নি। সারাক্ষণ আগলে রেখেছে। আমি ওর কাছে কতটা ইম্পর্টেন্ট ও তা খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে। আমি ওকে ছেড়ে গেলেও ও আমাকে ছেড়ে যাবে না, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আমার এই জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই, ওকে পাওয়া অবস্থায় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও আক্ষেপ থাকবে না। একটা মানুষকে এই কতদিনে কি পরিমাণ ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়, ওর সাথে পরিচয় না হলে হয়তো জানতেই পারতাম না। রাতে সবাইকে ডিনার করিয়ে বাসায় চাচি, মা, বাবার জন্য প্যাকেট করিয়ে ও নিজের দায়িত্ব সহকারেই নিয়ে গেল। আমি রুমে যেয়ে চেঞ্জ করে শুয়ে আছি। শীতের সময় ও কম্বলের ভেতর দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। ফাহাদ, কি হয়েছে আমার বউটার? আমি, কই কিছু না তো। ফাহাদ, এমন মন মরা হয়ে আছো যে? আমি, ভাবছিলাম। ফাহাদ, কি? আমি, এত সব আমার ভাগ্যে ছিল? কারোর নজর লাগবে না তো? ফাহাদ, কি মনে হচ্ছে আমাকে অন্য কেউ নিয়ে যাবে? আমি, ধুর এইসব না। ফাহাদ, তাহলে মরে যাব? আমি ওর দিকে ঘুরে ওকে জড়িয়ে ধরলাম। এইসব কি কথা? আর কখনো যেন এইসব না শুনি, বুঝেছ? তুমি শুধু আমার, যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবো, সত্যি সত্যি ঘাড় থেকে মুন্ডু আলাদা করে দিব। তারপর নিজে মরে যাব। ফাহাদ, বাবা, এত ভালোবাসা? আমি, হুমম, অনেক ভালোবাসা। কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকার পর ফাহাদ আমার জামার ভিতর দিয়ে ওর হাতটা আমার পেটে রাখল। ফাহাদ, আর একটা বছর পর এইখানে আমাদের বেবি থাকবে। আমি ওর দিকে মাথা তুলে ব্রু কুঁচকে তাকালাম। ফাহাদ, এইভাবে তাকিয়েছ কেন? দেখ, আমি কিন্তু কোনো না শুনব না। 1.5 বছরের মধ্যে মিশন সাকসেস করব। হঠাৎ ওর মুখে বেবির কথা শুনে আমি লজ্জায় আমি মাটিতে মিশে যাচ্ছি। ফাহাদ, আচ্ছা, কয়টা বেবি নিবে? আমরা 2 ভাই বোন আর তোমরা 2 বোন, তার মানে মোট 4টা। বাহ! আমি, কি? তোমার লজ্জা শরম নাই নাকি? মুখে যা আসছে তাই বলছো? ফাহাদ, আরে আমার প্ল্যানটা শুন আগে। 2 বারে 2টা বেবি হবে, 3 অড টাইম 2টা একসাথে। আমি ওর মুখ হাত দিয়ে চেপে ধরলাম, না হয় ওর লাগাম ছাড়া কথাবার্তা বের হতেই থাকবে। ফাহাদ, ও আমার হাতটা সরিয়ে বলবো, আচ্ছা বেবি, জানি কিভাবে হয়। আমি, আর সহ্য হচ্ছে না, এইবার ওর গলা চেপে ধরলাম, যদি আর একটা কথা বের হয় এখানেই মেরে ফেলব। ও ওর সেই বিখ্যাত হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরল। ফাহাদ, তোমার হাতে তো সেই কবেই মরে গেছি, এত কেন মায়া তোমার মধ্যে? যেই মায় পড়ে আমি আর উঠে দাঁড়াতে পারছি না। অফিস, বাসা, বাইরে ঘুরতে গেলে সব জায়গায় তুমি মাথার ভিতর বন বন কর। আমি, আবার পাম্প দিয়া শুরু করছে। ফাহাদ, কি করা বরের ভালোবাসা না বুঝলে? আমি, সারা জীবন এইভাবেই আগলে রাখবে? ফাহাদ, মরে গেলেও ছাড়ব না, এইভাবেই জ্বালাব। আমি, আবার? আমি আর কথা বলবো না। ফাহাদ, এত রাগ করলে হয় নাকি? বলেই ও আমার কপালে কপাল লাগিয়ে নাকে নাক ঘষছে, আসতে করে আমার গলার মধ্যে ওর মুখ ঢুকিয়ে দিয়েছে।
গলা ঘাড়ে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। হঠাৎ ঘাড়ের পাশে জোরে একটা কামড় বসালো। আমি চুপ করে ওর ছোঁয়াগুলো উপলব্ধি করছি। গলার নিচে জামাটা একটু নিচে নামিয়ে বাম পাশে আর একটা কামড় দিল। আমার চোখ দিয়ে পানি পড়ছে। ও আমার চোখের পানিটা ঠোঁট দিয়ে মুছে দিল। ফাহাদ, ভালোবাসার চিহ্ন রেখে গেলাম। ফাহাদ, ও আমার হাত উল্টো করে আমাকে ঘুরিয়ে জড়িয়ে ধরেছে। সকালে 8টায় ট্রেন, মাথাটা টিপে দাও, ঘুমাবো। আমি ওর মাথার কাছে হালকা হেলান দিয়ে ওর কপাল টিপে দিচ্ছি, আর ও বাচ্চাদের মতো আমার পেটের মধ্যে মাথা দিয়ে 2 হাত কোমর জড়িয়ে ধরে আছে। সকালে উঠে দেখি ও আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতার বোতাম লাগিয়ে একটা জিন্সের জ্যাকেট পরছে। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে গুড মর্নিং বলল। আমি উঠতে উঠতে বললাম, ডাকেননি কেন? ফাহাদ, ঘুমিয়েছিলে তাই ডাকিনি। একই ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। এখান থেকে রেল ক্রসিং যেতে 10 মিনিট লাগে, তাহলে এত তাড়াতাড়ি? ফাহাদ, ট্রেন ধরতে হলে আগেই যেতে হয়। এক দেরি করে আসবে, না হয় তাড়াতাড়ি আসবে। ওদের কিন্তু লস নেই, লস কিন্তু আমাদেরই। আচ্ছা, তুমি কি আমার সাথে রেল ক্রসিং পর্যন্ত যাবে? আমি তাড়াগুড়ি করে উঠে ড্রয়ার থেকে জামা বের করতে করতে বললাম, ওদের সময়ের দাম আছে, আমাদের সময়ের কি দাম নেই? ফাহাদ, এখন যদি তুমি আমার কথার দাম দিতে চাও 5 মিনিটে রেডি হও। আমি 5 মিনিটের বদলে 10 মিনিট টাইম নিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। উনি কম্বল বিছানা সব রেডি করে সুন্দর করে বিছানা বসে আছেন। আমি দৌড়ে টাওয়ালটা বিছানায় রেখে বুবুর রুমে চলে গেলাম। ও পিছন ডাকছে। ফাহাদ, আয়েশা, অলরেডি অনেক দেরি করে ফেলেছ, প্লিজ তাড়াতাড়ি কর, ট্রেন চলে আসবে। আমি বুবুকে ডেকে তুলে বুবুর কালার হিজাব নিয়ে ওর রুম থেকে পরেই আমার রুমে এসে ওকে টেনে তুলে সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। সারা রাস্তা কেউ কথা বলিনি। ও আমার হাত ধরেই রিকশা করে রেল ক্রসিং পর্যন্ত গিয়েছে। আমরা প্ল্যাটফর্মে বসে আছি। ট্রেন এখন আসেনি। ও দোকান থেকে পাউরুটির প্যাকেট, কলা আর পানি কিনে এনেছে। ফাহাদ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। আমার সকালে খেতে ইচ্ছে করে না, আমি বাসায় যেয়ে খেয়ে নিব। ফাহাদ, আমি খুব ভালো করেই জানি তুমি বাসায় যেয়ে দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে থেকে 2 দিনের ঘটনাগুলো চিন্তা করবে, তাই আমি তোমাকে খাইয়ে রেখে যেতে চাই। ও নিজ হাতেই প্যাকেট ছিঁড়ে কলা থেকে খোসা আলাদা করে আমার মুখের সামনে ধরল। আমিও ওর হাত ধরে খেয়ে নিলাম। 4টা রুটি ও জোর করেই খাওয়ালো, বাকিগুলো প্যাকেটে করে আমাকে দিয়ে দিল। এইগুলা তোমার সাথে রাখো, রাস্তায় খেও। ফাহাদ, আমি রাস্তায় কিছু খেতে পারি না। আমি আর জোর করলাম না। ও আমার বাম তুলে বাম হাতটায় একটা চুমু দিল, আলতো করে জড়িয়ে ধরে আবার সাথেই ছেড়ে দিল। আমার কপালে কিস করল। ও একটা ছোট খামের মতো কিছু দিল, বলল, বাসায় যাওয়ার আগে যেন না খুলি। আমিও কিছু না বলে আমার পার্সে রেখে দিলাম। ও আমার জামায় থাকা 2টা পার্ল খুলে নিল, ওর পকেটে রেখে দিল। আমি পার্ল দিয়ে কি করবে? ফাহাদ, আমার ভালো লাগে যাওয়ার সময় তোমার কোনো কিছু সাথে নিয়ে যেতে। আমি গোমরা মুখ, আমি আমার হিজাবের ভিতর থেকে চুলের ক্লিপটা খুলে ওকে দিলাম। আরেকবার আসার সময় কিন্তু এটার বদলে অনেকগুলো আনবে। ফাহাদ ও হাতে নিয়ে বলল, ঠিক আছে ম্যাম। ও ক্লিপটা ওর বাম পাশের পকেটে রেখে পার্লগুলো শার্টের পকেটে রাখল। ও আমার আজ একটু অন্যরকম লাগছে, বেশি বেশি কাছে চাচ্ছে, হঠাৎ জড়িয়ে ধরছে, হাতে চুমু খাচ্ছে, আংটিটা খুলে বারবার পরাচ্ছে। আমিও ওর বাচ্চামিগুলো দেখতে লাগলাম। হঠাৎ ট্রেন আসার শব্দে দুইজনেই আতকে উঠলাম। ওর চোখ মুখে আমি কেমন ভয়ে ভয়ে দেখছি, ট্রেন আসার পর স্পষ্ট বুঝতে পারছি। ফাহাদ, তোমার কি খারাপ লাগছে? লাগলে বল, বাসায় রেস্ট নিয়ে দুপুরের ট্রেনে বের হইও। ফাহাদ, না, খারাপ লাগছে না, তোমাকে রেখে যেতে খারাপ লাগছে, এতটা কাছে ছিলাম বলেই হয়তো খারাপ লাগছে, তুমি টেনশন করো না, আমি সায়েমকে ফোন করেছি, ও এসে তোমাকে নিয়ে যাবে।
এখান থেকে এখানে সায়েমকে বলার কি ছিল? আমি তো একাই চলে যেতে পারতাম। ফাহাদ, কেউকে ফোন করছে। হ্যালো সায়েম, কোথায় তুমি? আমার ট্রেন চলে এসেছে। তোমার আপু একা দাঁড়িয়ে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ও ফোন পকেটে ঢুকিয়ে রেখেছে। ও পিছনে তাকিয়ে আছে, সায়েমকে দেখতে পেয়েই বলল, ফাহাদ, দেরি হয়ে যাচ্ছে বউ, যাই। তুমি বাসায় যেয়ে আমাকে ফোন দিও। আমি, হুমম। ফাহাদ, এই পাগলি, কাঁদছ কেন? এমন করলে কি আমার যেতে ভালো লাগবে? আমি, যাওয়া লাগবে না। ফাহাদ, আমার চোখের পানি মুছে দিয়ে, আমার অনেক কাজ রেখে এসেছি, শোনা, যেতে হবেই। আমি, ছুটিতে কিন্তু আসবে বলেছ? ফাহাদ, আসব। আমি ওর হাত ধরে ট্রেন পর্যন্ত তুলে দিয়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু ও আমার হাত ছাড়ছে না। আমিও ট্রেনের সাথে এগিয়ে যাচ্ছি। ও আস্তে করে হাতটা ছেড়ে দিল। হয়তো ভেবেছে ও না ছাড়লে আমি ওর হাতটা ছাড়ব না। আমি দৌড়ে যেয়ে আবার ওর হাত ধরার চেষ্টা করলাম, কিন্তু ট্রেনের গতি বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত পারলাম না। ও এখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি বাসায় যেয়ে ফোন দিলাম। রাস্তায় আছে তাই কথা বোঝা যাচ্ছে না। লাইন কেটে গেল। আমি শুয়ে আছি, ভালো লাগছে না কিছু। আর 2 দিন তো থাকতে পারত। আবার নিজেকে বোঝাচ্ছি, অনেকের হাসবেন্ড বিদেশ থাকে, তারা কিভাবে, তাকে আমি কেন পারব না? ও কাজ রেখে সারাদিন আমার কাছে বসে থাকলে কি সরকার ভাত দিবে? এইভাবে প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে ওকে ফোন দিলাম। রিং হচ্ছে না, বন্ধ, ও বলছে না। কল দেওয়ার পর নিজেই কেটে যাচ্ছে। আমি এত কিছু না ভেবে হাত মুখ ধুয়ে টিভির সামনে বসলাম। বাটিতে মুড়ি, চানাচুর। চাচি এসে বকে গেলেন, সকাল থেকে কিছু না খেয়ে এইসব কেন নিয়েছি। হঠাৎ টিভির সামনে ট্রেন দুর্ঘটনার চিত্র দেখাচ্ছে। আমি পাত্তা না দিয়ে গোপাল ভাঁড় দেখতে বসেছি। বাম হাতে রিমোট, ডান হাতে মুড়ি মাখাচ্ছি। হঠাৎ কি মনে করে আবার ওই ট্রেন দুর্ঘটনার চ্যানেলটায় নিলাম। একটা ট্রেন উল্টিয়ে পড়ে আছে দেখাচ্ছে। হেডলাইনে লিখা, নেত্রকোনা থেকে 8টা 5 মিনিটে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি শম্ভুগঞ্জ পার হয়ে অন্য আরেকটি বিপরীতমুখী ট্রেনের সংঘর্ষে দুর্ঘটনার কবলিত হয়েছে। সাংবাদিকটা হাতে নেড়ে নেড়ে কি সব দেখাচ্ছে। আমার চোখে শুধু ফাহাদ ভাসছে। ওর হাত ধরে ট্রেনের সাথে যাওয়া, আমাকে জড়িয়ে ধরা, ওর বাচ্চামিগুলো। আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখ অন্ধকার হয়ে আসছে। হাত থেকে রিমোটটা নিচে পড়ে গেল। আমি নিজেকে সামলে নিলাম। আমি আমার পার্স আর ফোনটা নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। রেল ক্রসিং যাচ্ছি। রাস্তাটা যেন শেষ হয় না। 10 মিনিটের রাস্তা 10 ঘন্টা মনে হচ্ছে। মনে মনে আল্লাহকে ডাকছি। ফাহাদকে ওইখানে পাবনা জেনেও জানি না কেন যাচ্ছি। বারবার দোয়া দুরুদ পড়ছি, আল্লাহ আমার ফাহাদকে তুমি ফিরিয়ে দাও, ফাহাদের যেন কিছু না হয়। আমি পারব না এত কষ্ট সইতে। আমি যে ছোট থেকেই নূরের পুতুল ছিলাম, হাত থেকে পড়ার আগেই সেই পুতুল ভেঙে যায়। আমি তো তার থেকেও হালকা ছিলাম। সবাই তো আমাকে এইভাবেই আগলে রেখেছিল। ফাহাদ তো তার থেকেও বেশি ছিল। একটা ফুলের টুকাও লাগতে দিত না। ও কি জানে না ওর আয়েশার কি অবস্থা হচ্ছে? ও কি জানে আমি একা একা বাসা থেকে বের হয়ে রেল ক্রসিং আসছি? জানলে কি করবে? যাই করুক, আমার সামনে থেকে করুক। আল্লাহ, আমি কেন ভাবছি আমার ফাহাদ ও ওই ট্রেনে অ্যাক্সিডেন্ট করেছে? ও তো অন্য কোথাও নেমেও যেতে পারে। আল্লাহ, এমনটাই যেন হয়। আমাকে খারাপ চিন্তা থেকে দূরে রাখো। রাস্তায় সবাই চায়ের স্টলগুলোতে ভিড় করেছে দেখা যাচ্ছে। ওইখান থেকে কেউ একজন বলে উঠল, ট্রেনের কেউ নাকি বেঁচে নেই। যেইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বেঁচে থাকার নাকি কথাও না। আমি আমার 2 কান হাত দিয়ে চেপে ধরলাম। এইসব কিচ্ছু হবে না। ফাহাদ ওর আয়েশাকে ছেড়ে যেতে পারে না। আমি রিকশা থেকে নেমে প্ল্যাটফর্মের ভিতরে যাচ্ছি। পাগুলো আমার চলছে না, তাও টেনে টেনে নিচ্ছি। হাঁটতে হাঁটতে ও যেই জায়গায় চোখ আটকে গেল, যেখানে ও আমাকে খাইয়েছিল, আমি সেইখানে বসে ওর বসা জায়গায় হাত বুলাচ্ছি। চোখ বন্ধ করে 2.5 ঘন্টা আগের সময়টা ফিল করার চেষ্টা করছি। পুরা প্ল্যাটফর্ম খালি, আমি একা বসে আছি।
একটু সামনে এগিয়ে আমি আমার জায়গায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে উপলব্ধি করছি ও আমার হাতটা আগের ন্যায় ধরে আছে। আমি ধীর পায়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আমার যখনই মনে হলো আমার ফাহাদ ওই ট্রেন যাত্রীদের মধ্যে একজন, আমি প্ল্যাটফর্ম কাঁপিয়ে চিৎকার করে ফাহাদ ডাক দিলাম। ফাহাদ প্লিজ লক্ষ্মীটি ফিরে আসো, দেখ তোমার আয়েশা বাসা থেকে একা এত দূর চলে আসছে, তুমি সায়েমকে ফোন দিবে না? আমাকে নিতে বলবে না? দেখ তুমি না আসলে আমি কিন্তু এখানেই বসে থাকব, তোমার কি ভালো লাগবে? ফিরে আসো ফাহাদ, আমি জানি আমার ফাহাদের কিচ্ছু হবে না, আমার ফাহাদ আমাকে রেখে কোথাও যেতে পারে না। আমি হাঁটু ভাঁজ করে নিচে বসে আছি, একটা কাকপক্ষীও আমার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে না। আমার ফোন ভেজেই চলছে, আমি ফোন তুলছি না, জানি আমার ফাহাদ ফোন করেনি, কিভাবে করবে ও কোনো অবস্থায় আছে আল্লাহ জানেন। আল্লাহ তুমি আমার ফাহাদকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি তোমার কাছে আর কোনো দিন কিচ্ছু চাইব না। ফাহাদের যদি কিছু হয় আমি কি নিয়ে থাকব? আমি তো মরেই যাব। আমি চিৎকার করে ফাহাদকে ডাকছি। ফাহাদ আসছে না আমার কাছে, আমার ডাকে ও সাড়া দিচ্ছে না। হঠাৎ কারোর স্পর্শ আমার কাঁধে টের পেলাম, আমি চোখ বন্ধ করে ওর হাঁটু জড়িয়ে আছি। ফাহাদ তুমি এসেছ? দেখ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমি বাসা থেকে একা একা চলে আসছি, তুমি প্লিজ আমাকে নিয়ে যাও, আমি জানি তুমি ফিরে আসবে, দেখ আমার বিশ্বাস ভুল না। আমার চোখ আসতে আসতে বন্ধ হয়ে আসছে। আমার চোখগুলো খুব ব্যথা করছে, খুলতেই পারছি না, তাও কোনোরকম চোখ খুলে দেখি আমি একটা বেডে শুয়ে আছি। চারপাশে তাকিয়ে বুঝলাম এটা সদর হসপিটাল। আমি কোনোরকম উঠে বসলাম, বেড থেকে নামতে যাব তখনই হাতে ব্যথা লাগছে, কিছু একটার মধ্যে আটকে আছে মনে হলো। আমি তাকিয়ে দেখি আমাকে সেলাইন দেয়া হচ্ছে। আমি ফাহাদ বলে চিৎকার দিতেই বাবা বুবু সায়েম ভিতরে ঢুকল। বুবু এসে আমাকে জড়িয়ে ধরেছে, সায়েম পিছনের বালিশটা বেডের সাথে হেলান দিয়ে আমাকে ওইখানে শুয়াতে চাইল। আমি বসে থেকেই ওকে জিজ্ঞেস করলাম, সায়েম তোর ভাইয়া কই? সায়েম চুপ করে আছে। কি হলো? তোর ভাইয়া কই? বুবু, আয়েশি তুই রেস্ট নে, তুই অনেক উইক। বুবু বলো না ফাহাদ কোথায়? ও নিশ্চয়ই আমার উপর খুব রেগে আছে তাই না? আমি কেন একা বাসা থেকে বের হলাম বলে? ওকে বুঝিয়ে বল আমি আর ওর অবাধ্য হব না, আর কোথাও একা যাব না, ওর সব কথা শুনব। সায়েম যা তোর ভাইয়াকে ডেকে আনো, বল তোর ছোট আপু আর এমন করবে না, যদি এমন করি তাহলে সামনে মাসে ওর আশা লাগবে না, শাস্তি হিসেবে মেনে নিব। যা না সায়েম। বাবা আমার মাথার কাছে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলাচ্ছে। বাবা, মা শান্ত হ, ফাহাদ ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে, ফাহাদকে এখনো খুঁজে পাওয়া যায়নি, ফাহাদকে খোঁজ চলছে, এখনো কোনো খবর পাইনি, তুই চিন্তা করিস না, ফাহাদের কিচ্ছু হবে না। বাবার হাতটা আমার থেকে সরিয়ে নিলাম। বাবা তুমি ভুল করছো, তুমি জান না ফাহাদেই আমাকে এখানে নিয়ে এসেছে আর এখন সে রাগ করে আমার সামনে আসছে না। বাবা তুমি প্লিজ ওকে বল না আমি আর একা বের হব না, ও তোমার কথা ফেলতে পারবে না, দেখ। বাবা শান্ত হ মা। ফাহাদকে এনে দাও, আমি শান্ত হয়ে যাব। বাবা চুপ কর মা, তুই এমনি অসুস্থ হয়ে পড়েছিস। তোমরা সবাই স্বার্থপর, শুধু নিজের মেয়ের কথা ভাবছ। তোমার জামাই অ্যাক্সিডেন্ট করেছে বাবা, কত তো বলতে তোমার অনেক বড় বড় আত্মীয় স্বজন, তাহলে তাদের কেন বলছো না আমার ফাহাদকে খুঁজে দিতে? যদি সেই আত্মীয় স্বজন কোনো কাজেই না লাগে তাদের দিয়ে কি হবে? বাবা বাইরে চলে গেল, কিছুক্ষণ পর একটা ছেলেকে নিয়ে ভিতরে ঢুকল। এই ছেলেকে আমি চিনি, হ্যাঁ এ তো ওই ছেলে যার সাথে আমার ধাক্কা লেগেছিল, কিন্তু ও এখানে কেন? বাবা ওকে দেখিয়ে বলল, ও আমান ওই তোকে এখানে এনে ভর্তি করে আমাদের ফোন করেছে। বাবা আবার আমার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা তুমি মিথ্যা বলছো তাই না? আমি জানি আমার ফাহাদ আমাকে এখানে এনেছে, তুমি ফাহাদকে ডেকে দাও না। বাবা
মা ফাহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই শান্ত হ। বুবু কাঁদছ। আমি বুবুর হাত ধরে বললাম, বুবু তুমি কেন কাঁদছ? দেখ ফাহাদের কিচ্ছু হবে না, ও আমাকে কথা দিয়েছে আমাকে রেখে ও কোথাও যাবে না, তুমি কেঁদো না, ফাহাদ ঠিক চলে আসবে। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা আমার ফোনটা দাও। বাবা ফোনটা আমার হাতে দিল, বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে। প্লাস হ্যালো ফাহাদ, তুমি কখন পৌঁছেছ? তুমি কি জানো ওরা সবাই তোমাকে নিয়ে কি সব বাজে কথা বলছে, তুমি নাকি আর ফিরবে না, তোমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। প্লাসকে বলবে, আর তোমার বনু আব্বাজি বলছে নাও তুমি ওদের সাথে কথা বলে ওদের বলে দাও তো তুমি ঠিক আছো। বাবা আমার হাত থেকে ফোনটা নিয়ে ওর কথাগুলো শুনছে, সাথে আমারগুলো ও শোনা যাচ্ছে। যখনই আমাদের কথা হতো আমি রেকর্ড করে রেখে দিতাম, তারপর শুয়ে শুয়ে শুনতাম। এটাও সেই রেকর্ডিং এর একটা। বাবা এইবার নিজেকে সামলাতে না পেরে কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। বাবা এমন করিস না মা, তুই অসুস্থ হয়ে যাবি, সকাল থেকে কিছু খাসনি, খেয়ে নে। আমি বাবা তুমি তো আমার ফাহাদকে আমার কাছে এনে দিয়েছিলে, তাহলে এখন কেন আনতে পারছো না? এনে দাও বাবা, আমি তো তোমাদের কাছে কখনো কিছু চাইনি, সব না চাওয়ার আগেই দিতে, কিন্তু আজ ফার্স্ট অ্যান্ড লাস্টবার ফাহাদকে চাচ্ছি, এনে দাও বাবা। বাবা উঠে চলে গেল, বুবুর হাতে খাবার আমার মুখে দিচ্ছে। আমি খাবো না। বুবু সকাল থেকে কিছু খাসনি। আমি খেয়েছি। বুবু মিথ্যে বলিস না, চুপচাপ খেয়ে নেবন। আমি ফাহাদ সকালে আমাকে ওর হাতে রুটি খাইয়ে গিয়েছিল, আমার পেটের ভিতর এখনও ওর হাতে খাওয়ানো খাবারগুলো আছে, আমার শরীরে এখনও ওর স্পর্শ, আমার হাতের আংটিটা ও লাস্টবার খুলে পরিয়ে দিয়েছিল, আমি কি করে ওর যাওয়ার সাথে সাথে ওর চিহ্ন মুছে ফেলব? ও আমাকে রেখে যেতে পারে, আমি পারি না ওকে দেখিয়ে দিব ও না থাকলে আমি কতটা কষ্ট পাই, ও আসলে আমি আর ওর সাথে কথাই বলবো না। বুবু এক হাতে প্লেট অন্য হাতে আমাকে জড়িয়ে ধরেছে। আমি সাইম শুন, আমার রুমে ড্রেসিং টেবিলের উপর একটা প্যাকেট রাখা, ওইটা নিয়ে আসবি। সাইম কি আছে ওইখানে? আমি সকালের রুটি কলাগুলো, আমার খিদে পেয়েছে, যদি খাই ওইগুলো খাবো আর কিছু না। আমি বুবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে? বুবু 5টা। আমি 7 ঘন্টা আমি হসপিটালে। বাবা বাবা দৌড়ে রুমে ঢুকল, আমার কাছে এসে দাঁড়াল। বাবা কি হয়েছে মা? আমি ফাহাদের ট্রেন অ্যাক্সিডেন্ট করে 7 ঘন্টা হয়ে গেছে, তোমরা কি করছো বসে বসে? একটা খবর আনতে পারলে না এখনো? আমি যাব ময়মনসিংহ, আমাকে নিয়ে যাও। বাবা তোর শরীর ফুরবল, এই অবস্থায় তোকে কোথাও নেওয়া যাবে না। আমি যাবি। ডক্টর এসে বলে গেছে আমাকে বেশি ট্রেস না দিতে, এতক্ষণ কড়া ডোজের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল, যার কারণে এখন প্রেশার পড়লে খারাপ কিছু হতে পারে। বাবা তুই যে কি করবি? ফাহাদকে পেলে না হয় যেতাম। আমি নিজের চোখে দেখতে চাই কোথায় কি হয়েছে, আমি ওকে সব হসপিটাল খুঁজব, ও কিভাবে আমার থেকে লুকিয়ে থাকে আমিও দেখব। বাবা বাধ্য হয়ে রাজি হলো, বলল ঠিক আছে সকালে নিয়ে যাবে। আমি আমার হাতের আংটিটা ধরে আছি, আলতো করে হাতটা ছুঁয়ে দেখছি যেন ওর হাতের স্পর্শগুলো মুছে না যায়। আমি বুবুকে বললাম, আমার ব্যাগটা দাও। বুবু পাশ থেকে ব্যাগটা আমার হাতে দিল। আমি বুবু জানো ফাহাদ যাওয়ার আগে আমাকে কি জানি দিয়ে গিয়েছিল, বলছে বাসায় যেয়ে খুলতে, দাঁড়াও দেখি কি দিয়েছে। আমি পার্স থেকে ওই প্যাকেটটা হাতে নিলাম, আস্তে করে খামের মুখটা খুললাম, ভিতর থেকে হাত বের করতেই দেখি কতগুলো 1000 টাকা নোট। বুবু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আমিও অবাক হয়ে আছি এতগুলো টাকা দেখে। বুবু তুই চেয়েছিলি? আমি না। বুবু আমার হাত থেকে টাকাগুলো নিয়ে গুনে দেখল 15,000। আমি ভাবছি এত টাকা আমায় কেন দিল। আমি খামের ভিতর হাত দিতেই একটা ছোট চিরকুট হাতে উঠল।
এখানে 15,000 টাকা আছে, সায়েমকে নাকি 5,000 দিবে বলছিলে? ওইটা ওকে দিও আর 9,000 জুতার দাম দিলাম আর 1,000 তোমাকে ফ্রি। ফাহাদ। বুবুর আমার হাত থেকে চিঠিটা পড়ে আবার আমায় দিয়ে দিল। আমি চিঠিটা বুকে জড়িয়ে আছি, চোখ বন্ধ করে ওর কথাগুলো ভাবছি। সকাল 7টায় বাসা থেকে রওনা দিলাম শম্ভুগঞ্জ এর উদ্দেশ্যে। আমি বাবা আর সায়েম সাথে আমার নামের ছেলেটাও গেল। অ্যাক্সিডেন্ট স্পট থেকে শুরু করে শম্ভুগঞ্জ ময়মনসিংহ সব হসপিটাল খোঁজা শেষ। সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসায় এসেছি। মামুনি ফোন দিয়ে কান্না করছে, বারবার জিজ্ঞেস করছে আমার ছেলে যাওয়ার আগে কি করছিল, কি বলেছিল এই সব। উনার কান্নায় আমি আরও ফুরবল হয়ে পড়ছি। উনি তো মা নিজের হাতে ছেলেকে এত বড় করেছে, তাদের অবস্থা তো আমার চেয়েও খারাপ। একদিন যায় 2 দিন যায়, করতে করতে আজ 15 দিন ও নেই। এখনও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সবাই কোনো না কোনোভাবে বাকিদের খোঁজ পেয়েছে, শুধু আমরাই পেলাম না। আমি আজ 5 দিন হসপিটালে সেলাইনের উপর নির্ভর করছি। আমি এই কতদিনে নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। আমার নিজেকে অনেক বড় মনে হচ্ছে। যেই আয়েশা বাবা মা ভাই বোনের উপর নির্ভর ছিল, সে এখন নিজেকে সামলাতে শিখে গেছে, সাথে ফাহাদের পরিবারের শক্তি হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে চোখের পলকে এতটা ম্যাচিউর হয়ে গেলাম। কতদিনগুলো দিন আমি ফাহাদকে ছাড়া কিভাবে বেঁচে আছি? এই অপেক্ষা আর কত? আমান আমাকে শক্তি দিয়েছে, ফাহাদ আসে সেই বিশ্বাস দিয়েছে, ওর কারণে এখনো আমি লড়ে যেতে পারছি। হঠাৎ কেউ কিছু বলল, আমি ঘাড় ঘুরিয়ে দেখি আমান। আমি কিছু বললেন? আমান পানির গ্লাসটা এগিয়ে দিল, বলল, তখন না পানি খেতে চাইলে? আমি পানির গ্লাসটা নিয়ে পানি পান করে ওর হাতে দিলাম। ও গ্লাসটা টেবিলের উপর রেখে আমায় জিজ্ঞেস করল, আমান এখন কেমন লাগছে? নাকি হসপিটালে বাসা বাড়ি করার প্ল্যান করছো? আমি তো যেতেই চাই, আপনারা ডক্টরের সাথে ভালো করে কথা বলছেন না, যার কারণে যেতে দিচ্ছে না। আমান ম্যাডাম, আপনি যদি সুস্থ না হন তাহলে ডক্টর কেন ছাড়বে বলেন? আমি সুস্থ আছি। আমান তাহলে এইগুলা খেয়ে নাও দেখি। টিফিন বক্সের কভারটা খুলে আমার সামনে রাখল। আমি মুখে তিক্ততার ভাব এনে ওর দিকে তাকালাম। ও জোর করেই আমার টিফিন বক্সটা আমার হাতে দিল। আমি মুখ ঘুরিয়ে নিলাম। ও নিজ হাতে লঙ্কা মাখিয়ে আমার সামনে ধরল। আমি মুখ উল্টো পাশে ঘুরিয়ে নিলাম। ওই ছেলে আমার 2 গাল ধরে মুখে ভাত দিচ্ছে। আমি একা যেই দিন ময়মনসিংহ গেলাম ওই দিনের কথা মনে পড়ে গেল। ফাহাদ তো ঠিক এইভাবেই আমাকে খাইয়ে দিয়েছিল। আমার চোখ পানি চলে আসছে। আমি আমার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছে দিয়েছি। আমান কিছু বলেনি, হয়তো আমার এই কান্নার মানে বুঝেছে। আমান এইবার রেস্ট নাও। আমার ফোনটা কোথায়? আমান ফাহাদকে ফোন দিবে? প্লিজ ফোনটা দিন। ও আমার ব্যাগটা আমার হাতে দিল। আমি বুবুকে ফোন দিলাম। বুবু হ্যাঁ বল। কই, তুমি এখনো আসলে না? বুবু এই তো এসে পড়েছি। তাড়াতাড়ি আসো, একা একা কত ভালো লাগে। বুবু আসছি। বুবু ফোন কেটে দিয়েছে। আমি মামুনিকে ফোন দিলাম। মামুনি ফোন তুলছে না। আঙ্কেলকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা এখন? ভালো আছি। আঙ্কেল মামুনি ফোন তুলছে না কেন? আপনি জানেন তো আমি কতটা ভয় পাই। মামুনিকে ফোনটা দিন প্লিজ। আঙ্কেল দিচ্ছি মা, একটু হোল্ড কর। মামুনি মম বল। ফোন কেন তুলছিলে না? তোমার ছেলে নেই বলে আমাকে এইভাবে পর কেন করে দিচ্ছ মা? আমি তো তোমার মেয়ে, তুমি তো বলেছিলে, তাহলে কিভাবে মেয়ের সাথে এমন ব্যবহার করছো? কি করছিলে এতক্ষণ? নিশ্চয়ই জানালার পাশে ছেলের ছবি জড়িয়ে কাঁদছিলে। তোমার ছেলে স্বার্থপর, তাই আমাদের এইভাবে রেখে আরামে দিন কাটাচ্ছে। আর আমরাও তার জন্য কি না কি করছি।
দেখ অনেক কথা বলেছি, তুমি খেয়েছ? ফারিয়া কই? এখন কোনো বাহানা না দিয়ে তাড়াতাড়ি খেয়ে আমাকে ফোন দিবে। মামুনি, এত বড় হয়ে গেলি মা, সেই তো 1.5 মাস আগে ছোট পিচ্ছি মেয়েকে বউ বানানোর জন্য গিয়েছিলাম। আর এখন দেখ সময়ের ব্যবধানে কত কি হয়ে গেল। দেখ তুমি কি এইসব কথা বলবে না খেতে যাবে? আমি কিন্তু আর ফোন দিব না দেখ। মামুনি, হে হে যাচ্ছি। বাপরে, একসাথে আগুন জ্বালিয়ে দিলই। তুই খেয়েছিস? হ্যাঁ, ওই আমান খাইয়ে দিয়েছি। আমি থেমে গেলাম, আর কিছু বললাম না। মামুনি, ওই ছেলেটা খুব ভালো তাই না? আমি ওর দিকে তাকিয়ে দেখি ও আমাদের কথাগুলো গিলছে। আমিও শুনিয়ে শুনিয়ে বললাম, তোমার ছেলে বেস্ট, তার উপরে কেউ কোনো দিন যেতে পারবে না, বুঝেছ? মামুনি, পাগলি মেয়ে আমার, রাখছি। হুমম ঠিক আছে, খেয়ে নাও। আমি ফোনটা হাতে নিয়ে হেলান দিয়ে শুয়ে আছি, চোখ বন্ধ করে ফাহাদের কথা ভাবছি। প্রতিদিন আমার আর কোনো কাজ নেই, সবাইকে সামলিয়ে ফাহাদকে নিয়ে ভাবতে বসি। ওর কথা বলা, ওর যত্ন নেওয়া, ওর পরিপাটি কাজগুলো করে নেয়া, কোনো কিছুতেই ওর কমতি ছিল না। কপাল করে পেয়েছিলাম, কিন্তু ধরে রাখতে পারিনি। কিন্তু আমি জানি ও ঠিক কোথাও না কোথাও আছে, শুধু আমার জন্য আছে। প্লাস আয়েশা। আমি চোখ খুলে দেখি বুবু দাঁড়িয়ে আছে। বুবু, ঘুমাচ্ছিলি? না। বুবু, বুঝেছি। আমান ভাইয়া কোথায়? মা তোদের জন্য খাবার পাঠিয়েছে, চাচি চাচ্চু সন্ধ্যায় আসবে। বুবু, আমি তো খেয়েছি। বুবু, কি খেয়েছিস? দুপুরে তো অবশ্যই ভাতেই খাবো, আমার নামের ছেলেটা তো আনলো। বুবু, দেরি হচ্ছে বলে হয়তো হোটেল থেকে এনেছে। হবে হয়তো। কিছুক্ষণ চুপ থেকে আবার বুবুকে জিজ্ঞেস করলাম, বুবু, হোটেল থেকে কি টিফিন বক্সে খাবার দেয় নাকি? আলু ভাজি ছাড়া কি সব হাবিজাবি তরকারি ছিল, একদম ঘরোয়া রান্না ছিল, যেমন মা চাচি করে। বুবু, তাহলে হয়তো ওর বাসা থেকে এনেছে। কিন্তু ও কেন কষ্ট করে এইসব করবে? বুবু, কি জানি, ওকেই জিজ্ঞেস করিস। তবে ছেলেটা ভালো আছে, বিসিএস স্টাডি করছে, সবকিছুতে ফার্স্ট ক্লাস। পছন্দ হয়েছে তোমার? বুবু, ধুর কি সব বলিস। বুবু পাশের বেডে ধুম করে শুয়ে পড়েছে ফোন নিয়ে। আমি ওই ছেলের এইসব ঘটনাগুলো ভাবছি। হঠাৎ রনি ভাইয়ের ফোন। আসসালামু আলাইকুম রনি ভাই, কেমন আছো? রনি, আমরা যেমনই থাকি, তুমি বেশ সুখেই আছো বোন। মজা করছো তুমি, তাই না? এইভাবে কথা বলো না প্লিজ, আমি তো ইচ্ছে করে হসপিটালে অ্যাডমিট হইনি, তুমি তো সবটাই জানো। রনি ভাই, হ্যাঁ এটা ঠিক বলেছ, আমি সব জানি, কিন্তু এতদিন দেখেও তোমাকে জানতে পারলাম না, চিনতে পারলাম না, আফসোস। রনি ভাই প্লিজ স্টপ ইউর ডিটি টক। রনি, ডিটিইউ আয়েশা, ছি, আমি তোমায় কোনো দিন এমন ভাবিনি। আরও কিছু বলতে চাইল, কিন্তু কথার মাঝখানেই মনে হলো কেউ লাইন কেটে দিল। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রনি ভাই এইসব কি বলল? কেন বলল? কি করেছি আমি? আয়েশা, কাঁদছ কেন? আমি মাথা তুলে দেখি আমান আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলল। বুবু দরফর করে উঠে আমার কাছে আসলো, মাথায় হাত বুলাচ্ছে। বুবু, বুবু, কাঁদিস না আয়েশি, আর কত কষ্ট পাবি বল? আমি ফোনটা বুবুর হাতে দিতে চাইলাম, কিন্তু আমান আমার হাত থেকে ফোনটা নিয়ে বলছে। রনি কে? বুবু, আমাদের কাজিন ফাহাদের ফ্রেন্ড ছিল। আয়েশা, উনি কি তোমাকে কিছু বলেছে? বুবু, ও কি বলবে? প্লিজ ওকে বলতে দাও, বল আয়েশা কিছু কি বলেছে? আমি কান্নার কারণে ঠিকভাবে শ্বাস নিতে পারছি না, কথা বলা তো দূরে থাক। আমার কল রেকর্ড বের করে ভলিউম বাড়িয়ে বুবু আর আমাম কথাগুলো শুনল। বুবু, ও এমন কথা কেন তোকে বলবে? ওর এত সাহস কি করে হয়? আমান রাগে রুম থেকে বের হয়ে চলে গেল।
আমি এখনো আগের মতোই কেঁদেই যাচ্ছি। সাইম রুমে দৌড়ে আসলো, হাঁপাচ্ছে অনেক, যার কারণে ও কিছু বলতে চেয়েও পারছে না। বুবু ওকে এক গ্লাস পানি দিয়ে চেয়ারে বসালো। বুবু, এইবার আসতে ধীরে বল, কি হয়েছে? এইভাবে দৌড়ে কোথা থেকে আসলি? আর হাঁপাচ্ছিস কেন? সাইম, বুবু বুবু। বুবু, হ্যাঁ বল। সাইম, ভাইয়া। বুবু, কোনো ভাইয়া? সাইম, ফাহাদ, ফাহাদ ভাইয়া। আমি এতক্ষণ বসে থেকে ওর এই অবস্থা কেন দেখছিলাম, কারণ এর আগেও ক্রিকেট খেলতে যে এইভাবে মার খেয়ে এসেছে, কিন্তু যখনই ফাহাদের নাম বলল, আমি আমার হাত থেকে এক টানে সেলাইন খুলে সাইমের কাছে গেলাম। সাইম, তুই ফাহাদকে দেখেছিস? বল হ্যাঁ কি না। সাইম, হ্যাঁ। কোথায়? তাড়াতাড়ি বল। সাইম, আমি মাঠে খেলা দেখছিলাম, তখন দেখি ভাইয়ার মতো কেউ। আমি খেলা রেখে ভাইয়ার কাছে যাওয়ার আগেই ভাইয়া একটা প্রাইভেট কারে উঠে চলে গেল। বুবু, কতক্ষণ আগে দেখেছিস? সাইম, এই তো আধা ঘন্টা হবে। বুবু, বলদ, তাহলে এখন কেন বলছিস ফোন কেন করিসনি? সাইম, আমার মাথা কাজ করছিল না, আমার কাছে টাকাও ছিল না, তাই দৌড়ে দৌড়ে এসেছি। আমি বেডের পাশ থেকে ওড়নাটা নিয়ে বের হয়ে গেলাম। বুবু সাইমকে নিয়ে ব্যস্ত, আমাকে খেয়াল করেনি। আমি হেঁটে হেঁটে মাঠের পাশে চলে এসেছি। আমি কিছু ভাবতে পারছি না, কি করব, কোথায় যাব, কিছু বুঝতেছি না। হঠাৎ রনি ভাইয়ের ওইভাবে কেন কথা বলল মনে হতেই আমি রনি ভাইয়ের বাসার উদ্দেশ্য যাচ্ছি। কলিং বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলছে না। আমি আমার ইচ্ছে মতো কলিং বেল চাপছি। আমাকে না দেখেই রনি ভাই বলল। রনি, বললাম না টাকা নাই, বারবার কেন ডিস্টার্ব করছিস হারামজাদা। আমি রনি ভাইয়ের এইসব কথা পাত্তা না দিয়ে রনি ভাইয়ের বাসার সবগুলো ঘর ওয়াশরুম খুঁজছি, কিন্তু ফাহাদকে পাচ্ছি না। আমার বিশ্বাস ফাহাদ এখানেই আছে। রনি ভাই আমার সামনে দাঁড়িয়ে বলছে, কি চাই এখানে? এখানে কেউ নেই, তুমি বের হও এখন থেকে। রনি ভাই বল না আমার ফাহাদ কোথায়? আমি জানি ও তোমার কাছে আছে, বের করে আনো ওকে। রনি ভাই, ফাহাদ এখানে কোথা থেকে আসবে? আর তোমার কি ফাহাদকে কোনো প্রয়োজন আছে? নতুন কেউকে তো ঠিকই জুটিয়ে নিয়েছ। আমি তোমাকে সবটা বলবো, আগে ফাহাদকে আনো, যাও না প্লিজ। রনি ভাই, বের হও। প্লিজ রনি ভাই। রনি ভাই, আইসে গেট আউট, বলেই আমার হাত ধরে দরকার বাইরে বের করে দিল। আমি রনি ভাইয়ের বাসার সামনে সিঁড়িতে বসে পড়লাম। আমার মাথা কাজ করছে না, কি করব কিচ্ছু বুঝতেছি না। রনি ভাইকে আমি কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। হঠাৎ ভিতর থেকে কিছু ভাঙার আওয়াজ পাচ্ছি, আমি ভয় পেয়ে উঠে দাঁড়ালাম। কেউ ভিতর থেকে জোরে জোরে চিৎকার করছে। আমি ওর দরজায় মাথা রেখে শোনার চেষ্টা করছি। রনি ভাই, হোয়াই ম্যান হোয়াই? যে তোকে ছাড়া থাকতে পারে, তুই কেন পারবি না? ফরগেট ইট। প্লাস আমি ভালোবেসেছি যতটা কেউ কেউকে বাসে না, তুই প্লিজ এইসব বলিস না। আমার কথাগুলো ফাহাদের কথায় মতো লাগলো। আমি আমার দুই হাত দিয়ে ইচ্ছে মতো দরজায় ধাক্কা দিচ্ছি। রনি ভাই দরজা খুল বলে চিৎকার করছি। রনি ভাই ভিতর থেকে এক টানে দরজা খুলতেই আমি বেসামাল হয়ে ভিতরে ঢুকে গেলাম। রনি ভাই, আচ্ছা বেহায়া মেয়ে তুমি, আয়েশা। ফাহাদকে বের কর রনি ভাই। রনি, বানিয়ে আনবো নাকি? তুমি তোমার ঘরেই লুকিয়ে রেখেছ, আমি স্পষ্ট ওর কথা শুনেছি। রনি, তুমি নিজেই তো খুঁজে দেখেছিলে, পেয়েছ? এখন আছে। রনি ভাই, যাও বের কর। আমি মেঝেতে বসে পড়লাম, চিৎকার করে বলছি, আমার ফাহাদকে বের করে দাও রনি ভাই, তোমার পায়ে ধরি, আনো আমার ফাহাদকে। আমার ফাহাদকে বের না করলে আমি এখান থেকে এক পাও নড়ব না। আমি আমার মতো কেঁদেই যাচ্ছি, কারোর মায়া নেই আমার জীবন মরণ নিয়ে।
এক সময় মনে হলো হয়তো আমারই ভুল, না হয় ফাহাদ ওর চোখের সামনে ওর আয়েশা এইভাবে কাঁদছে সহ্য করতে পারত না। হঠাৎ কারোর দুইটা পা আমার সামনে দাঁড়ালো, আমার চোখ বন্ধ হয়ে আসছে, তাও জোর করে খুলে রেখেছি শুধু মানুষটাকে দেখার জন্য। আমি ওই মুখের দিকে তাকালাম, ঝাপসা একটা মুখ, কিন্তু আমি জানি এটাই আমার ফাহাদ। আমি উঠে দাঁড়ালাম, কোনোরকম 2 কদম এগিয়ে ওকে জড়িয়ে ধরলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম। ফাহাদ, আমি জানি তুমি আছো, আমার জন্য আছো, কেন এত কষ্ট দিল? আমি ভালো নেই তোমাকে ছাড়া, আমাকে রেখে আর কোথাও যেও না প্লিজ। চলবে।